নমস্কার। আপনাদের সবাইকে জানাই প্রাইড মান্থের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, প্রাইড মান্থের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমরা যাদেরকে নিয়ে বসেছি আজকে কথা বলতে, তারা হলো আমার বাক্সবন্দির অভিনেতা এবং অভিনেত্রীরা। আপনারা সবাই জানেন বন্ধুরা, যে একটা গল্প যখন তৈরি হয় তখন তাকে রূপদানের জন্য অভিনেতা এবং অভিনেত্রীদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যখন বাক্সবন্দি গল্পটি নিয়ে লোকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, অনেকেই হয়তো প্রথমে নাক ছিটকিয়েছিল যে এলজিবিটি কিউ মুভিতে ওরা কাজ করবে না, কিন্তু তারপরেও এত বাধা বিপত্তির পরে আমাদের বাক্সবন্দিদের গল্পটা কিভাবে তৈরি হলো সেই গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। কাদার সিচুয়েশন হোক বা এরকম ভিকটিম রোল প্লে করতে লাগ, মধুমিতাদের তালুতে জিহ্বা লাগবই। যদি তুই ভাবো যে মধুমিতাদের তালুতে একবার জিহ্বা লাগিয়া গেছে, তার মানে সে প্রচুর বানায় এখানে একটা জগ খিচুড়িতে একটা মানে পাকাই কাজে আর কি। এবার আমরা রবির কাছে ফিরাই। রবি, দেখো তুমি কান্নাকাটি করতেছিলা কিরকম ভাবে? বিছানার একটা সিন ছিল যেখানে ওর এক্সপ্রেশন কিছুতেই আসছিল না। আমি ডুব দিয়েছি, শাড়িটা ভেসে গেছে। আমার শাড়ি তুলনা নিয়ে পুকুরের পাড়ে ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে। এটা ডুব দিতে হইব মানে হইব। সিদ্ধার্থদার লগে আমার একটু মনোমালিন্য হয়েছিল, কারণ আমি তো প্রচন্ড মানে ঝগড়ুটে না, এটা সবাই কয়। তখন তো প্রচুর ঝগড়া করতাম সবার সঙ্গে। এই তো সবচেয়ে বড় আমার রবি বয়ে রয়েছে আমার সামনে। নমস্কার, নাদা কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বসেছি বাক্সবন্দির আড্ডা নিয়ে। আর বাক্সবন্দির গল্পের শুরুটা হয়েছিল 2020 করোনার সময়। সেই তখন থেকে সেই ভাবনাটা যেটা চলছিল তার বাস্তবে আমরা রূপদান করতে পেরেছি 2021-এ, এবং তারপর সিনেমাটা দীর্ঘ অনেকদিন মাই সিনেমা হল অ্যাপের মধ্যে থাকে, এবং বর্তমানে আমরা সেই সিনেমাটাকে আবারও আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করতে চলেছি আগামী জুন মাসের 15 তারিখে। তো আমরা আজকে চলে যাব, আমার সঙ্গে আজকে যারা যারা উপস্থিত রয়েছেন বাক্সবন্দির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করেছিলেন, তাদের মধ্যে দুজন বাদে বাকিরা সবাই এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সঙ্গে আলাপ করে নেব। একদম বাদিক থেকে রয়েছে মৈথিলি ওরফে ঋতুপর্ণা ভট্টাচার্য, রয়েছে মৃত্তিকাদি, অনিন্দিতাদি, রয়েছে নীল, জয়দীপ, সূর্যদা মানে শুভ, এবং রুবিনা সিনহা মানে আমাদের নীলের ছোটবেলার চরিত্রটি। আমরা সরাসরি মৃত্তিকাদির কাছে প্রথমে চলে যাব। মৃত্তিকাদি, তোমার কাছে প্রথমে যখন বাক্সবন্দির অফারটা আসে, বাক্সবন্দির একটি চরিত্রে তোমাকে অভিনয় করতে লাগবে, তুমি প্রথমত একজন বাচিক শিল্পী হিসেবে সবসময় তোমার কাজ কর্ম করে চলেছো, এই অভিনয়ের জগতে নতুন একটা জায়গায় বাক্সবন্দির কাজে যখন তুমি অভিনয় করবে শুনলে কিরকম ভাবে তুমি মানে ফিল করছিলে? তুমি তো আমাকে প্রথমে বলছিলে যে একটা আর্যের একটা চরিত্র। একদমই তাই। আমি ভাবলাম যে আমি যে কাজটা করি সেই কাজটা আমাকে তো আর আলাদা এফোর্ট দেবার কোনো জায়গা নেই, তো সেই কাজটা থেকেই আমার একটা ছোট্ট জায়গা হয়তো সেখানে থাকতে পারে। গল্পের সূত্রধার হচ্ছে আমি। একদমই তাই। তো শুরুটা আমাকে দিয়ে শেষটা আমাকে দিয়ে ছোট্ট একটু জায়গা। তারপরেও আমার মনে হয়েছিল যে না, কখনো তো অভিনয় করিনি, আচ্ছা এই চ্যালেঞ্জটা একটু নিই। হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই আমার কাছে অভিনয় করাটা সত্যি একটা চ্যালেঞ্জিং, কারণ মানুষ ন্যাচারাল যে ব্যাপারটা সেটা সহজাতভাবে অভিনয় করতে যারা একেবারে দক্ষ অভিনেতা অভিনেত্রী, তাদের ভেতরে তুমি বুঝতেই পারবে না তাদের কোনটা সহজাত আর কোনটা তাদের অভিনয়, কারণ অভিনয়টা অলরেডি তারা এমনভাবেই গুলে খেয়েছে। তো আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বচন দিয়ে আমি হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু সেই জায়গায় আমার মুখে হয়তো ওই অভিনয়ের যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে ওগুলো হয়তো রিফ্লেক্ট করে না তেমন ভাবে। তোমার যে মানে বাক্সবন্দির মধ্যে অভিনয় করতে গিয়ে প্রথম যে মানে প্রবলেম গুলো তুমি ফেস করলে, যেহেতু তোমরা মানে এখানে, আমি কোনো প্রবলেম ফেস করিনি। মানে যেভাবে সবাই এবিসিডি আমাকে একেবারে নার্সারি থেকে 1-2 বাচ্চাদের রসগোল্লা বানাও, একটা ত্রিভুজ বানাও, এইভাবে শুরু করেছিল। তো এইভাবে আমাকে মানে
পরিচালনা করা হয়েছে, আর আমি একেবারেই কোনো ধরনের অসুবিধাই ফেস করিনি, নার্ভাসও লাগেনি। আমার মনে হয়েছে যে না, আমি আমার বেস্টটুকু, যেটুকু আমি পারি আমার সর্বসামর্থ্য অনুযায়ী সেইটুকুই দেবার চেষ্টা করেছি। হয়তো তেমনভাবে উঠে আসেনি, হয়তো ক্রিটিক্সরা অনেক কিছুই বলতে পারেন যে না, অনিন্দিতার ওই জায়গাটাতে এক্সপ্রেশন তার একটু হলে ভালো ছিল, বা ওই জায়গাটাতে তার একটু কম ছিল। হ্যাঁ, সেই কমতি অনেক কিছুই ছিল, কিন্তু দিতে আমি আমার কার্পণ্য করিনি, আমার বেস্টটুকুই দিয়েছি। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, এই যে বাক্সবন্দি ছবিটা আমরা তৈরি করেছি, সেখানে কিন্তু ত্রিপুরার সমস্ত কলাকুশলীদের নিয়ে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। সেখানে টেকনিক্যাল টিম থেকে শুরু করে অভিনেত্রী যারা ছিলেন তারা কিন্তু সবাই ত্রিপুরার। তার মধ্যে মধুমিতা দি এবং ঋতুপর্ণা ছাড়া বাকি কেউই কিন্তু অভিনয় জগতের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। তো এবারে আমি আসবো ঋতুপর্ণার কাছে। কেমন লাগতেছে? ভালো। তোর তো বাংলায় কথাবার্তা কইতে, খাস বাংলায় কথাবার্তা কইতে খুব ভালো লাগে। তুমি তোমার মতো করে কথা বলতে একদম তাই, ভীষণ সোভার। কিন্তু মানে মুভি চলাকালীন সময় ওর সঙ্গে আমার ভীষণ রকম একটা সাপে নেউলে সম্পর্ক ছিল, যেটা আপনারা এখন টিভি স্ক্রিনে বা এডিটের পরে আপনারা যেটা একটা খুব সোভার একটা ব্যাপার দেখবেন, সেরকমটা মোটেই নয়। আমরা সেই বিটিএস ক্লিপগুলো কিন্তু মাঝে মাঝে একটুখানি ছাড়বো। হ্যাঁ, এবার মৈথিলি ক্যারেক্টারটা, যেটা মৈথিলি ক্যারেক্টারটা একটা আমাদের গল্পের চরিত্র অনুযায়ী সেটা একটা বিশাল গুরুত্বপূর্ণ চরিত্র, বিকজ সে একাধারে তার সঙ্গে একটা বিশাল রকম ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে গেছে, তার পাশাপাশি সে কিন্তু আবার সিচুয়েশনটাকে একটা নিউট্রালাইজ করার চেষ্টা করেছে, যে ওকে আমি এই কজটাকে সাপোর্ট করছি, এরকম করে তার একটা চরিত্রায়ন করা হয়েছিল। সেই মৈথিলি চরিত্রের তুমি হচ্ছে 4 নাম্বার চরিত্র, যে কিনা অডিশনের জন্য। প্রথমত তুমি আমাকে তুমি বলো না, তুই করেই বলো, কারণ ভীষণ ফর্মাল হয়ে যাচ্ছে। না না, ব্যাপারটা মোটেই ফর্মাল নয়, তোর সঙ্গে ফর্মালিটি করার কোনো প্রশ্নই ওঠে না। তো যেটা হয়েছে যে বাক্সবন্দি যখন শুটিং হচ্ছিল তখন কিন্তু আমি তোকে তুই করে বলতাম না, তখন আমি তোকে তুমি করে বলতাম। একদমই একদমই। তো এবারে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মৈথিলি চরিত্রটার জন্য তার আগে 3 জন অডিশন দিয়ে গিয়েছিল, কিন্তু কারোর কাছ থেকে সেই রকম ভাবে আউটপুট আমি পাচ্ছিলাম না। অবশেষে মধুমিতা দি তোর কথা বললো এবং তুই আসলি। আসার পর গল্পটা শুনলি, চরিত্রটাকে বোঝার চেষ্টা করলি, তারপর থেকে তুই বল। মৈথিলি চরিত্রটা বুঝতে তোমার অনেক কষ্ট হয়েছে, কারণ তুই বারবারই ফোন করতিস রাত্রিবেলা, এবং এখানে যারা আছো তারা অনেকেই জানো না যে চরিত্রটা বুঝতে আমার কোথাও কষ্ট হয়েছে। আমরা নর্মালি যে চরিত্রগুলো দেখি, স্বামী স্ত্রী এবং পুরুষ এবং মহিলার যে চরিত্র, যে সমীকরণটা আমরা দেখি, এখানে তো পুরোটাই উল্টো, এবং সেইটা বুঝতে আমার আর 5টা সমাজের আর 5টা মানুষের মতো আমারও অসুবিধা কোথাও হয়েছে। কিন্তু যখন ঢুকলাম চরিত্রের মধ্যে, ভীষণ পেনফুল। শুধুমাত্র মৈথিলি নয়, নীলের ক্যারেক্টারটাও যথেষ্ট পেনফুল, এবং নীল যদি কোথাও এখানে এতটা এফোর্ট না দিত এই গল্পে, মৈথিলি হতো না। এবং সেই যেই আমার বরের, আমি আমার বরের ক্যারেক্টারের নামটা ভুলে গেছি, হ্যাঁ, তো শুভ হতো না। এবং প্রত্যেকটা চরিত্র সুতোয় বাঁধা, আমি কোনো চরিত্রকে আলাদা করে দেখতে পারবো না। আচ্ছা। এবং যখন আমাকে মধুমিতা দি বলল যে এরকম একটা ক্যারেক্টার, প্রথমে ক্যারেক্টার বলেনি মোটেও, যখন এলাম এবং প্রচুর ঝাড় খেয়েছি, মানে আমি আমার লাইফে যে ঝাড় খেয়েছি, মানে ঝাড়গুলো তোর বিশেষ মানে কি কারণে তোকে খেতে হয়েছে? অভিনয় না করার জন্য, কথা না শোনার জন্য, সময় মতো না আসার জন্য? তাহলে না, তার থেকেও বড় কথা, আমি যথেষ্ট পাঞ্চুয়াল ছিলাম, বাজে কথা একদম ফোন করে এই তো আইতাছি, বাচ্চাটা একটু রেখে সেটা সামলে সেটা আইতাছি। তখন করোনার সময় চলছিল, নাইট কারফিউ গুলো চলছিল, সেগুলো ম্যানেজ করে আমাদেরকে আসতে হয়েছে। একদম, শুধুমাত্র আমি ম্যানেজ করিনি, প্রত্যেকেই ম্যানেজ করেছে, এবং সবসময় আমাদের একটা ভয় কাজ করতো, আদৌ কি আমাদের কাজটা গিয়ে পৌঁছবে কিনা, কারণ সেই সময়টাই এরকম ছিল। এবং যখন আমি ফ্লোরে থাকতাম তখন আমার মানে অন্য চরিত্র থেকে একটু অন্যরকম, আর মধুমিতা দির সঙ্গে আমি যে যে চরিত্রগুলো এতদিন করে এসেছি এখানে সম্পূর্ণ আলাদা। এবং তিনি আমার শাশুড়ি মা, এবং এরকম কি বলবো, কুচুটে শাশুড়ি আমি আমার লাইফে কোথাও দেখিনি। এদিকে উনি চাইছেন, মানে পুরোটা গল্প আমি নাই বা বললাম, আপনারা দেখবেন যখন দেখবেন, কিন্তু গল্পের মধ্যে আপনি মানে শাশুড়ির চরিত্রটা তো একদমই বলতে গেলে উনি এটাও চাইছেন ওটাও চাইছেন, তো সেটাই। কিন্তু ওই মৈথিলি ক্যারেক্টারটা কোথাও করতে আমার একটু কনফিউশন লেগেছিল। এবং আমি মানে শেষে আমি তো মধুমিতা দি যেহেতু দিদির অনেকটা অভিনয়ের ক্ষেত্রে উনি আমাকে গ্রামারটা বুঝিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আমি আরও ভালো করতে পারতাম। এটা যদি এখন আমাকে একটু সময় দেওয়া হয় তাহলে আমি এখন হয়তো ভালো করে করতে পারতাম, সেই সময়
হয় না একটা কাজ যখন আমরা দেখি পরবর্তী সময় আমাদের মনে হয় অ্যাজ এ অ্যাক্ট্রেস বা অ্যাজ এ আর্টিস্ট আমি হয়তো আরো ভালো করতে পারতাম। দেখ ভালোর তো কখনো শেষ নয়, আমরা সবসময় যখন চেষ্টা করব মানে একটা কাজ যখন শেষ হবে 2 দিন পর যখন সেটা দেখবো আমাদের মনে হবে যে আমরা হয়তো এটা থেকেও ভালো আরো করতে পারতাম। তো ভালোর অবশ্যই শেষ নেই। আমি এবারে আসবো একটু সূর্যদার কাছে, শুভর ক্যারেক্টার নিয়ে কথা বলবো। যেটা বলবো সেটা হচ্ছে যে বাক্সবন্দির তোমাকে যেহেতু তোমার মাও সেটার মধ্যে অভিনয় করেছিলেন, রাহা আন্টি আজকে আমাদের সঙ্গে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট নেই, বাট আন্টিরও খুব ছোট্ট একটা পার্ট ছিল, প্রতিবেশীর ক্যারেক্টার হিসেবে আন্টি সেটার মধ্যে অভিনয় করেছিলেন। সেটা একটা ক্লিপও আপনাদের সামনে এডিটর টিমকে বলবো লাগিয়ে দিতে। তোমাকে যেটা বলবো যে তুমি প্রথম যখন আন্টির কাছ থেকে শুনলে এবং তারপর যখন এসে অভিনয় করা শুরু করলে, বেসিক্যালি তুমি বোধহয় আগে 1-2টো স্টেজ পারফরমেন্স করেছো বা সেরকমভাবে অভিনয় জগতের সঙ্গে তোমার খুব বেশি একটা যোগাযোগ ছিল না। এবার এই ধরনের একটা চরিত্রে তোমাকে নিজেকে গ্রুমিং করা, তোমার কো অ্যাক্টরের সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা, কিভাবে নিজেকে গ্রুমিং করেছো, কিভাবে ব্যাপারটাকে দেখেছো তুমি? আমি বাইরেই ছিলাম, আমি তখন জম্পুই ঘুরতে গেছিলাম, তখন মাঠ থেকে কল আসে, এক্সাইটেড ছিলাম প্রথম কিন্তু আমি এই স্টোরির ব্যাপারে তো কিছু একটা জানতাম না। এখানে আসলাম, তারপর আমাদের আর্ট ডিরেক্টর মনীষের সাথে কথা হয়, অডিশন হয়, আমার অনেক কিছুর মধ্যে অনেক সমস্যা ছিল যেগুলো নর্মাল লাইফে যেগুলো থাকে, ধরো হাঁটা চলা, আমি একদম অন্যরকম টাইপের ছেলে ছিলাম, কিন্তু স্টোরির সাথে লিঙ্ক করা নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে আমাকে হেল্প করেছে আমার পুরো টিম। যেমন আমি তোমার থেকে সাপোর্ট পেয়েছিলাম, মনীষ থেকে সেই সাপোর্ট, মধুমিতা আন্টি বলো, সবাই মোটামুটি আমার কো অ্যাক্টর যদি এতটুকু না দিত হয়তো আমি আমার পারফরমেন্সও দিতে পারতাম না। ঠিক রিহার্সাল এই প্রবলেম গুলো হতো। আমি যখন আমার কো অ্যাক্টর থেকে ওই পারফরমেন্স গুলো পাই না তখন আমারও ওইটার সাথে ম্যাচ করে না। মৈথিলি তো নাম ছিল না, মৈথিলির সাথে তো আমার জানি না, ওটা হয়তো কোনো স্পিরিচুয়াল কারণ থাকতেই পারে, তো আমার সাথে ওর একটা লাগাও থাকতোই সবসময়। অ্যান্ড স্টোরির সাথে ম্যাচ খাওয়ানোটা ফার্স্ট অফ অল ছিল একটা সোসাইটিয়াল একটা অব্লিগেশন ছিল আমার মাথার মধ্যে, যে কি হতে পারে আমি এই চরিত্রে কাজ করলে পরে কি হতে পারে। আমরা ছোট থেকে অনেক কিছু শুনে আসছি যে পাছে লোকে কিছু বলে, এত লোকে কি বলে না বলে এসব মাথায় রেখে তো আর হবে না। একটা অপরচুনিটি আসছে, আমি মানে ওটা ইউনিভার্স পাঠিয়েছিল আমাকে, তো সেই ওটাতেই ঝাঁপ দিয়ে দেওয়া। তোমার মানে আমি বারবারই এটা লক্ষ্য করছি যে আজকে থেকে অনেক 4 বছর আগে তুমি যে ছিলে তখন যা তোমার চিন্তা ভাবনা ছিল আর কি, আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানে এই যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটুখানি করে স্পিরিচুয়ালিটাকে কানেক্ট করছো, এই যে শব্দগুলো তুমি বললে যে ইউনিভার্স তোমাকে সেটা পাঠিয়েছে, শুনতেও বেশ ভালো লাগছে আর কি। সিরিয়াসলি ওটা ইউনিভার্সের একটা সিক্রেট প্ল্যান থাকে মনে হয় আমার। রাইট। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, মানে এই যে চরিত্রটা নিয়ে আমরা এখন কথা বলছি আর কি, টু বি ভেরি অনেস্ট, একটা ফিল্ম কিন্তু তৈরি করা চারটিখানি কথা নয়। আমরা যখন এই ফিল্মের কাজটা শুরু করেছিলাম, এবং যেহেতু আপনারা অনেকে এখন জেনে গেছেন যে এটা একটা এলজিবিটি চরিত্রের মানে মুখ্য ধারার গল্পের আঙ্গিকে এই ফিল্মটা তৈরি করা হয়েছে, তো এই চরিত্রটার জন্য কাজ করার জন্য আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম বা যাদেরকে অডিশনের জন্য বলা হয়েছিল, ওরা হয়তো মঞ্চের লোক ছিলেন, কিন্তু কোথাও না কোথাও এই চরিত্রে ওনারা অভিনয় করতে রাজি হননি। মজার ব্যাপার এই হলো, যখন সিনেমাটা মাই সিনেমা হলে চলে আসে বা পরবর্তী সময়ে যারা দেখেন, ওনারাও যখন দেখেন, ওনারা দেখে একটাই কথা বলেন যে আমরা ভুল করেছিলাম অপরচুনিটিটা ছেড়ে, পরবর্তী সময়ে তুমি যে কোনো ধরনের গল্প লেখো, আমরা সেই চরিত্রে কাজ করতে মানে নির্দ্বিধায় কাজ করব তোমার সঙ্গে, আমাদের কোনো কিছু চেয়ে থাকবে না। তো এইটা হয়তো ছবিটা শেষ হওয়ার পরে এটা আমার জন্য একটা পরম প্রাপ্তি, এবং এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য সম্ভব হয়নি, এই গোটা টিম যাদের সঙ্গে আপনারা দেখেছেন, বিহাইন্ড দ্য ক্যামেরাও যারা রয়েছে, যারা টেকনিক্যাল টিমের রয়েছে, আমি প্রত্যেকের কথাই বলবো। প্রডিউসার না থাকলে একটা ফিল্ম এগোনো পসিবল হয় না, আপনারা সবাই জানেন, আমরা তাদের সঙ্গে পডকাস্টগুলো করেছি। চলো সূর্যদা, এবার আবার তোমার কাছে আসবো, এই ব্যাপারটা বলবো যে এই যে তুমি যখন চরিত্রটা সম্পর্কে ভাবলে এবং তারপর যখন ধীরে ধীরে কাজটা এগোলো, যখন আমাদের শুটিংগুলো শুরু হলো ধীরে ধীরে, এবার আমরা একটুখানি শুটিংয়ের ভেতর ঢুকছি, রিহার্সাল শেষ হলো, এবার শুটিং, যেহেতু তখন করোনার সময়টা চলছিল, কি কি ধরনের প্রবলেম বেশি ফেস করতে হয়েছে তোমাকে? প্রবলেম ছিল অফিস থাকতো, একে তো অফিস ম্যানেজ করে আবার ওইদিকে শুটিং এ আসাটা, ওটা একটা প্রবলেম হয়ে যেত, বাট ওটা ম্যানেজ হয়ে গেছিল। যাই হোক, আমার অফিসও আমার সাথে ম্যানেজ করে নেয়। বাকি শুটিং এর মধ্যে তেমন একটা কোনো প্রবলেম আমি ফেস করিনি। খুব যদি একটা ভীষণ মজার কথা বলতে বলি, তাহলে কোন ঘটনাটার কথা বলবে? টাইম তো চলে গেছে না, মনে করাটা মৈথিলির সাথে সবসময় ছিল, ওটা 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 মেমোরেবল সবসময়। আমি সারা জীবন মৈথিলি ক্যারেক্টারটাকে ভুলতে পারবো না।
আচ্ছা, মৈথিলীর কাছে আবার একটু, আমি জয়ের কাছে আসবো, বাট একটু মৈথিলীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এটা কানা ঘোষা, মানে ওই পাড়ায় খবর ছড়ে না, এরকম ভাবে একটা খবর কানে আসলো আর কি, যে তোদের যে একটা সিন ছিল আর কি, সিনটার পরে নাকি তোদের মানে তোর আশেপাশে বাড়িতে পাড়ার কাকিমা, কুচুটে কাকিমা যারা থাকে, একদম পুরো নাকি ছিছি পড়ে গিয়েছিল যে এরকম ভাবে তুই কাজ করছিস। ব্যাপারটা কি হয়েছিল একটু একটু যদি বলিস আর কি। এরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে ওই একটা ক্যারেক্টার ছিল না আমাদের, যেখানে তুমি এই জানলার ক্যারেক্টার সিন ছিল, সেখানে তুমি দাঁড়িয়ে আছো এবং তুমি ভাবছো ওর কথা, কিন্তু দেখছে ওরা আমায়। তো সেইখানে দেখ, অভিনয়ের ক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা সিরিয়াল দেখি, সিরিয়ালে বেসিক্যালি আমরা ভেবে নেই যে হয়তো ওরা প্রেম করছে, এইটা না সোসাইটির ভাবনা, এটাকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু এখানেই আমাদের সাকসেস। কোনো একটা অভিনয়ের ক্ষেত্রে যখন মানুষ বুঝে ফেলে, যেটা দিদি বলছিল, বোঝে যে না বোধহয় কোথাও রিয়েল কিছু একটা হচ্ছে, সেখানেই আমাদের সাকসেস। আমরা তো করছি অভিনয়, ওনারা দেখছেন রিয়েল, তো সেখানেই তো আমাদের সাকসেস। এবং শুধুমাত্র লাইক অনেস্ট কাকিমা টাইপস, তো ওইটাই বলবো যে যারা বলেছে ওই সময়টাতে, তারা বলেছে বলেই, তারা দেখেছে বলেই তোর ঘরে বাক্সবন্দির এতগুলো অ্যাওয়ার্ড বলিস, তাই। হ্যাঁ, তো তুই কাকিমাদেরকে তখন কি রিপ্লাই দিলি, তার জবাবটা কি দিলি? আমি দিইনি কিছু জবাব দিতে হয়নি, বিকজ আমিও তো একজন আর্টিস্ট এবং আমি যার সঙ্গে বিয়ে করেছি সেও একজন আর্টিস্ট, ওই উত্তর দিয়ে দিয়েছে। এটা অভিনয়, তো এটা অভিনয়, এই দুটো লাইন, এটার মধ্যে তুমি ঢুকলে অনেক কিছু বুঝতে পারবে, আলাদা করে তোমাকে বলার কিছু নেই। এবারে চলে যাব আমাদের নীলের কাছে। তোমার কাছে, তুমি তো একদমই অভিনয় জগতের লোক নও, তোমাকে ধরে বেঁধে এনে হয়তো বসিয়ে দেওয়া হয়েছে। চরিত্রটা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন তুমি হয়েছিলে? প্রথমত আমি কোনোদিন স্কুলেও আমি কোনোদিন মঞ্চ, থিয়েটার এইসব কিছুই করছি না। প্রথম যখন তুমি আমার ফোন করে কইলা যে এরকম একটা সিনেমা আমি করুন, তুই কি করবি, অভিনয় করবি, তখন প্রথম তো খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ করবো। প্রথম ভাবছি যে হয়ে যাবো, খুব ইজি। তারপর যখন এখন প্রথম দিন আয়াসীরা যখন আমি সবার সঙ্গে বললাম, বিশেষ করে মধুমিতাদির সামনে বললাম, মধুমিতাদির সামনে যখন আমি প্রথম রিহার্সেল দিলাম, এটা তো আমার দ্বারা তো হইতোই না। আমি কিছুদিন মনে তোমারে কইছিও যে সেটা তো আমার ছেড়া তো আমার দ্বারা হইতো না। বিশেষ করে তুমি, মনীষদা এবং মধুমিতাদি, তোমরা আমারে প্রচন্ড সাপোর্ট করছো যে না তুই পারবি, এই ক্যারেক্টারের লেগে তুই পারফেক্ট। মানে তুই যেরকম ভাবে ভদ্রভাবে কথাটি কইতাছস, এতটা ভদ্র আমিও না, যদিও যখন তোর রিহার্সাল চলছিল সেই সময় বকাবকি প্রচুর হয়েছে। আর আমার যেটা মনে আছে যে তখন তুই একটা প্রাইভেট সেক্টরে জব করতিস, তো সেখান থেকে তোর ম্যানেজ করে আসাটা প্রত্যেকদিন একটা বিশাল সময়ের ব্যাপার থাকতো, তোকে জবরদস্তি আসতেই লাগবে এরকম একটা সিচুয়েশন ছিল। এবং সেই জায়গাটায় এসে যখন আউটপুটটা আসছিল না, বারবার কান্নাকাটি করতিস। আমার যতদূর মনে পড়ছে, আমি জানি না এখন চড়তাপ্পরে বোধহয় খেয়েছে প্রচুর। আর শুটিং এর বিভৎস গল্পগুলো ওর মুখ থেকে আপনারা শুনবেন। সেখানে মধুমিতাদি কি করেছে ওর সঙ্গে, বিভৎস নারকীয়, মানে ভদ্রমহিলাকে জেলে মানে ঢোকানোর দরকার ছিল। এবার তুই বল যে তোর সঙ্গে ঠিক কি হয়েছিল তখন, কি অমানসিক অত্যাচারের মধ্যে দিয়ে তোকে যেতে হয়েছে আর কি? না, প্রথমত আমার আরো কিছু সমস্যা যেটা হয়েছে, আমার যে কো ক্যারেক্টার শুভ বারবার চেঞ্জ হইতেছিল। রাইট, যেটা বললাম আর কি, কেউ করতে রাজি হচ্ছিল না। 3-4 বার চেঞ্জ হয়েছে আমার যতটুকু মনে আছে। এইটা একটা আমার তার সঙ্গে যে এই খাপ খাওয়াইয়া নেওয়া নতুন একটা মানুষের সঙ্গে, ওইটা আমার খুব প্রবলেম হয়েছে প্রথম দিকে। তারপর যখন সূর্যোদয় আইলো, তারপর স্মুথলি হয়ে গেছে জিনিসটা। তো সেই ঋতুপর্ণাদি যেটা কইলো, বাইরে গিয়ে অনেকেই আমার অনেক কিছু জিজ্ঞেস, এই সূর্যলোকের কি চলতেছে, ওইটাই যখন মানুষ জিজ্ঞাসা যে সূর্যলোকে কি চলতেছে, মানে অভিনয়টা হয়তো ভালো হয়েছে। ভূমিকাদির লোকে তো বিভৎস অভিজ্ঞতা আমার এরকম হয়েছে। আমার একটা সিন আছিল যে পুকুরে ডুব দিতে হইব, প্রচুর মানে গরমের দিনই আসলো, বাট খুব ভোরবেলা, পুকুরের পাড়ে বেত নিয়ে দাঁড়ায় রয়েছে, ডুব দিতে হইব মানে হইব। আর একটা সিন আছিল যে মানে আমার কানতে হইব, কিন্তু আমার কান না। না, তুই পুকুরের সিনটার মধ্যে একটা পার্ট মিস করছস, আমি একটুখানি কই। একটা কুলো ছিল এবং কুলোর মধ্যে বিভিন্ন বিয়ের যা সরঞ্জাম থাকে সবকিছু ছিল। একটা বেনারসি শাড়ি ছিল, বেনারসি শাড়িটা ছিল মধুমিতাদির। বাকিটা তুই বল, তোর মনে পড়ে গেছে। শাড়ি তো আমি ডুব দিয়েছি, শাড়িটা ভেসে গেছিল। আমার শাড়ি তুলনা নিয়ে এখন আমি প্রথমত আমি সাঁতার জানি না, এখন আমি শাড়ি তুলবো না নিজে উঠামো জলের থেকে, কিন্তু শাড়ি যদি নিয়ে না যায় দিদি তো আমার আস্থা রাখলো।
এই শাড়িটাকে উঠায় নিয়ে এলাম। এই হচ্ছে কিন্তু বিহাইন্ড দ্য সিনের গল্পগুলো, এগুলো বড় ভয়ঙ্কর। আপনারা খুব সুন্দর একটা 20-25 মিনিটের একটা জিনিস দেখেন, কিন্তু তার পেছনের প্রচুর ঘন্টার এই ধরনের অত্যাচার সবার উপর দিয়ে যেতে হয়। এরা ওদের জায়গা থেকে বলছে আমার উপরেও প্রচুর অত্যাচার হয়েছে, যদি আমার কখনো বলার সুযোগ হয় তখন হয়তো আমি বলবো। সিদ্ধার্থদার লগে আমার একটু মনোমালিন্য হয়েছিল, কারণ আমি তো প্রচন্ড মানে ঝগড়ুটে না, এটা সবাই কয়, তখন তো প্রচুর ঝগড়া করতাম সবার সঙ্গে। এই তো সবচেয়ে বড় আমার রবি বয়ে রয়েছে আমার সামনে। সিদ্ধার্থদার সঙ্গে আমার প্রায় 8-9 বছরের পরিচয়, তো আমরা খুবই ভালো পরিচয়, কিন্তু ওই সময়টাতে একটু মনোমালিন্য হয়েছিল খুবই অভিনয়ের বিষয়, কারণ আমি পারতাছিলাম না অভিনয় করতে। তো সিদ্ধার্থদা আমার তো অনেকটা ভরসা করছিল, কিন্তু আমি হয়তো এটা 100% দিতে পারতাছিলাম না। তখন মানে মনে মনে হইতো আর কি, আমি তো অভিনয় জগতের না, সে আমার থেকে কেমনে এত এক্সপেক্ট করতেছে, আমি পারতাম না দিতে, এটা মাইনা লইলেই পারে। তারপরে যে বাড়িতে যখন গিয়া ভাবতাম না, মানে কইছে এটা করতেই বা আমি, তারপর মধুমিতা দিয়ে কইতো তুই আয়নার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে প্র্যাকটিস করিস। তো এটা আমি অনেক করছি, হয়তো এইসব কারণে এতটা দিতে পারছি, আমি আরো ভালো দিতে পারতাম। পরে দিয়া যখন সিনেমাটা দেখলাম তখন বুঝলাম যে না, আমি আরো ভালো দিতে পারতাম, এটা আমি কিছুই দিছি না। তবে টু বি ভেরি অনেস্ট, মানে এই ফিল্মটা তো বিভিন্ন জায়গাতে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও পার্টিসিপেট করেছিল, এবং যারাই দেখেছে কেউ একবারের জন্যও বলেনি যে তুই এবং সূর্যদা যে তোর অভিনয় জগতের লোক নস। এখানে যারা যারাই দেখেছে সবাই বলেছে যে এরা খুব ভালো অভিনয় করেছে, জানে। সেই কারণে দর্শক বন্ধুদেরকে বারবার বলছি, যখন ফিল্মটা রিলিজ হবে 15 তারিখ, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে কিন্তু কমেন্টে জানাবেন ও কথাটা কতটুকু বলছে, সত্যি কতটা, ওটা অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন আমাদেরকে। আমি এবারে আসবো আমাদের নীলের ছোটবেলার চরিত্রে রুবিনার কাছে। রুবিনা কতটা বড় হয়ে গেছে, এইটুকু ছোট্ট ছিল তখন, বয়কাট চুল ছিল, সেই কারণে এই একটা চরিত্রে ওকে আমরা কাস্ট করেছিলাম। কারণ কি, যেমনটা বলছি আর কি বারবার, যে এই চরিত্রগুলোতে কাজ করার জন্য লোকজন খুব কম। আমরা চাইছিলাম যে একটা সামাজিক একটা ইস্যু নিয়ে কাজ করি, এবং সেই কারণেই গল্পটার প্রেক্ষাপটটা তৈরি করা। তো সেখানে যখন আমরা কোনো একটা চাইল্ড ক্যারেক্টারকে খুঁজে পাচ্ছিলাম না, তখন যেহেতু রুবিনার মা মানে ঝর্ণাদি আমার সঙ্গে অফিসে কাজ করেন, সেই সূত্রে ঝর্ণাদির মোবাইলে দেখতাম যে ও বিভিন্ন ইউটিউবের ভিডিও বানাতো, এবং ভিডিও বানিয়ে নিজে নিজেই ভয়েস দিচ্ছে আর কি, তার মধ্যে কথা বলছে, যেরকমভাবে মানে আমরা ভিডিওগুলো করি আর কি। সেগুলো দেখে আমি বললাম যে আচ্ছা, ও তো তাহলে ওই ছোট্ট চরিত্রটায় অভিনয় করতে পারে, কিছুই কাজ নয়, একটু একটা কলসি করে জল নিয়ে আসবে, কিছু জিনিসপত্র ট্রাঙ্কের মধ্যে রাখবে, বাক্স বন্দি করে রাখবে, সেগুলোকে আবার বের করবে, এই সিম্পল কাজ। কিরকম লেগেছিল? তুই প্রথম একদিনই শুধুমাত্র তোর সঙ্গে আমার রিহার্সাল হয়েছিল, আমাদের ঘরে, ওই ঘরটায় আমরা বসে রিহার্সাল করেছিলাম, এবং সেখানে মধুমিতা আন্টি ছিল, আমরাও ছিলাম, সবাই তোকে নানা রকম ভাবে বুঝিয়ে দিচ্ছিলাম। কেমন লেগেছে কাজগুলো করতে গিয়ে? মানে আমার আসলে তখন মনে ভিতরে এক্সাইটমেন্ট ছিল, আমার তো তখন ছোট ছিল খুব, মানে যেটা আমার ছিল অ্যাক্টিং এর ভিতরে অনেক বেশি মন লাগতো, আমার ভালো লাগতো অ্যাক্টিং করতে। তো আমার মা যখন বলেছে যে আমার করতে হবে এটা, এরকম এরকম এসেছে আমার জন্য, আমার তখন মনে ভিতরে এক্সাইটমেন্ট ছিল। কিন্তু যেদিন আমাকে রিহার্সাল করিয়েছে, তখন মানে রিহার্সালের যে সিনটা ছিল দেখে আমার মনের ভিতরে একটা কোনোর ভিতরে ভয় লাগছিল যে না, আমি এটা করতে পারবো না, বাট আমি চেষ্টা করেছি করার। এরপরে যেদিন শ্যুটের টাইম এসেছে, মানে অনেকগুলো ভিতরে সিনের ভিতরে কাট হয়েছে, বিকজ আমি যখন সিনটা প্লে করছিলাম তখন বারবার আমি ক্যামেরার দিকে যাচ্ছিলাম, বিকজ আমার কাছে নার্ভাসমেন্ট হচ্ছিল। তো সবটা ঠিকঠাক মতো দিতে পারছিস কিনা, কি হচ্ছে। বকা খেয়েছিলি? মানে সবাই যেমন বললো যে সবাই তো খুব বকাবকি করে, তুই বকা খেয়েছিলি? বকা খেয়েছি। কার কাছ থেকে বেশি বকা খেয়েছিলি? ক্যামেরাম্যান যেটা ছিল মানে অনেক বেশি বকা খেয়েছি। বারবার বলছে যে ক্যামেরার ভিতরে তাকাবে না, যেখানে তুমি রান্না করছো ওই জায়গাটা ভিতরে তাকিয়ে রান্না করো। না, আমার তবু মানে ভয় লাগছে, তবু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে যেন ক্যামেরার দিকে অনেক বেশি বকা খেয়েছি, বাট আমি তবু চেষ্টা করেছি। এরপর একটা সিন ছিল যেটার ভিতরে আমি মাথার উপরে যে কাপড়টা ছিল এটাকে নিয়ে যেতেছিলাম, কিন্তু মানে মাঝখানে যে যেতেছিলাম যে এটা আমার পায়ের ভিতরে আটকে আমি জাস্ট পড়তেছিলাম, আর তখন যে ভয়টা লেগেছে আমার, মানে মনের ভিতরে কি বলবো। আর তুই যখন রান্না করছিলি, যে মাটির থালা বাসন নিয়ে তুই যখন খেলতে খেলতে রান্না করছিলি, পেছন থেকে তোর খারুস বাবা তোকে হঠাৎ করে ডাক দিল আইরিল করে, ওই জায়গাটায় ভয় লেগেছিল যে হঠাৎ করে কোত্থেকে এরকম একটা জিনিস চলে আসলো? আমি তখন ছোটবেলা মানে ছোট ছিলাম না তখন, তো হঠাৎ করে যে মানে ডাক দিয়েছে যে আমার, মানে তখন তো আমি জানতাম না যে এরকম কিছু হবে, আমি এরকম ভাবে ভয় পেয়েছি, আমার মানে কান্দা এসেছিল, কিন্তু আমি কেঁদিনি, বিকজ তখন তো শুট চলছিল না, যেন আমি কেঁদিনি। আমি চেষ্টা করেছি যেরকম আমি সিনটাকে ভালো করে করতে পারি। এরপরে মানে যখন ডাক দিয়েছি আমার তো ভয় লেগেছে, তবু আমি চেষ্টা করেছি খুব ভালো করে।
দর্শক বন্ধুদেরকে বলে রাখি, এই যে সিনের কথাটাও বললো আর কি, এই জায়গাটায় যে সিনটা ছিল এই জায়গাটা পেছন থেকে আইনিল বলে একটা চিৎকার দেওয়া হয়, এবং এই চিৎকারটা আমাদের পুরো মানে আনস্ক্রিপ্টেড ছিল, এর কোনো স্ক্রিপ্ট ছিল না, অন স্পট ওর থেকে সেই অভিনয়টা বের করার জন্য আমরা ঠিক এই অভিনয়টা করি, এবং তারপর পুরো বাকি অভিনয়টা যে করে পুরো ওর ইমোশনটাকে হোল্ড করে ধরে রাখে। এমন হয় না যে আমরা একটা চরিত্রে ঢুকলাম এবং তারপর আমরা শর্ট দিয়ে আবার বেরিয়ে আসি চরিত্র থেকে, আবার নর্মাল একটা কাজ করছি। ও পুরো ততক্ষণ পর্যন্ত সেই ক্যারেক্টারের ইমোশনটা ধরেছিল যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ইনস্ট্রাকশনস ওকে দিয়ে যাচ্ছিলাম যে এবার ওটা তোল, ওটা বাক্সের মধ্যে ঢোকা, বাক্সবন্দি কর, চুলটা খুলে ফেল, এবার এগিয়ে যা, কলসিটা নিয়ে কলসিটা জল পড়ে যাবে, এই প্রচুর ইনস্ট্রাকশনস আমরা ওকে দিয়ে যাচ্ছিলাম, আর ও সেই ইমোশনসটাকে হোল্ড করে মানে এই কাজটা করে যাচ্ছিল। মানে হ্যাটস অফ টু হার। ওর মতন বয়সে, তোর মতন বয়সে যদি আমি এই কাজটা করতাম না, আমার পুরো প্যান্ট ভিজে যেত। মানে সত্যি কথা বলতে কি, আমি এখন আমি সেরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারি না যতটা বলছি আর কি, তারপরেও লোকজন আমাকে প্রচুর বকাবকি করে। মানে তোর যে এইরকম মানে শেখার যে ব্যাপারটা, এটা কি মানে কার কাছ থেকে শিখলি তুই? এটা মানে কি বলবো, আমি আমার মার থেকে শিখেছি। মার থেকে শিখেছিস? আর এই মোবাইলটাও কি মার ছিল, মার থেকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করা এরকম ভাবে? তো রুবিনা, এই অভিনয়ের পাশাপাশি আর কি কি করছিস আজকাল? এখন আমি স্কুলে ক্লাস 7-এ পড়ি। আমি এখন ডান্সও শিখি, মিউজিকও শিখি, ড্রয়িংও শিখি, আর যোগাও করি। আর মাঝে মাঝে আমাদের স্কুলে একটা মানে ক্রিকেট শেখায় আর কি গার্লসদের জন্য, তো এখানে আমি করি আর কি। এই সবগুলোর মধ্যে কোন জিনিসটা করতে তোর সবচাইতে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে বেশি করতে ডান্সটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো বাক্সবন্দির যদি পার্ট 2 কখনো আসে, তখন কি আবার মনে হয় যে আবার অভিনয় করবি? হ্যাঁ, আমি অবশ্যই করবো, কেন কি আমার অভিনয়টা অনেক বেশি ভালো লাগে। আমরা বাক্সবন্দি পার্ট 2 নিয়ে কথা বলবো মৃত্তিকা দির সঙ্গে, যে যখন আমাদের এটার পার্টটা শেষ হয়, যখন পুরোটা ফিল্ম শেষ হয়, 25 মিনিটের খুব ছোট্ট একটা ছবি, কিন্তু তারপরে দর্শকদের থেকে ডিমান্ড চলে আসতে থাকে যে আমাদের পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই। এবার পার্ট 1-এরই যা মানে ঝক্কি আমরা সামলেছি আর কি, যদি কোনোদিন ভগবান সহায় হন অবশ্যই পার্ট 2 আসবে। তোমার কাছ থেকে আরেকটু কিছু মজার গল্প শুনতে চাইবো। তুমি তো খুব সোভারভাবে আমাদেরকে পুরোটা জিনিস বোঝালে। এবার মধুমিতাদির সঙ্গে যে আমাদের এই যে খুনসুটিগুলো হতো, বা এদের সঙ্গে যে খুনসুটিগুলো হতো, বিশেষ করে একে মানানোর ব্যাপারগুলো যে থাকতো আর কি, অন স্পটে বসে ধরো ঝগড়া হয়ে আমরা দুজন দুদিকে মুখ করে বসে আছি, আর কেউ একজন মধ্যস্থতা করছে, যেটা কাজটা মোস্ট অফ দ্য টাইম মনীষ করতো আর কি। কারণ কি ওর সঙ্গে তো মানে ও হচ্ছে সব জায়গায় খুব নিউট্রালাইজ করে ব্যাপারটাকে চলে আর কি, একে একটু বোঝানো, তাকে একটু বোঝানো। আর আমার মাথা গরম ছিল, এরও প্রচন্ড মাথা গরম, দুজনই তার কাটা আর কি। এই ব্যাপারগুলোকে তুমি মানে বাইরের থেকে কিরকম ভাবে এনজয় করতে বা কিরকম ভাবে দেখতে? আমার সিনেমার শুটিং এর সময়টা যত না মজার, আমার মনে হয়েছে রিহার্সালের যে সময়গুলো আমরা পার করেছি, টানা কতদিন রিহার্সাল ছিল? অলমোস্ট 24 ডেজ। অলমোস্ট 24 ডেজ। আমরা প্রতিদিন সন্ধ্যায় মানে সবাই একত্রিত হতাম, তারপর চা, মুড়ি, গল্প, সিঙ্গারা সবকিছুই চলতো। ওই যে সময়টা, ওইটা আমার মনে হয়েছে ভীষণ প্রেশিয়াস। ওই সময়টা একই সঙ্গে সবাই একই রকম ভাবছে। কি নিয়ে ভাবছে? বাক্সবন্দি নিয়ে ভাবছে। মানে সবার একটাই তাগিদ, একটাই লক্ষ্য, যে এই ছবিতে আমি আমার বেস্টটুকু দেব। বিছানার একটা সিন ছিল যেখানে ওর এক্সপ্রেশন কিছুতেই আসছিল না, তখন মানে এই ছোট ছোট জায়গা যে আমি যে অভিনয় পারি না, আমি আমার হেডমাস্টারই তখন মানে ইমপ্লিমেন্ট করেছি। আমিও তখন হেডমাস্টার, তুই এইভাবে দেখ, এইভাবে কার, তো মনে নাই এরকম করছিলি, প্রেম করছিস না জীবনে, হ্যাঁ ভাব এটা তোর প্রেমিক। এইটি স্বাভাবিক না, যারা আমরা অভিনয় করিনি, ছোট থেকে মঞ্চ করা একটা ব্যাপার আর করিনি, তো তা ওই সময়গুলোর মানে আসলে আলাদা একটা। আর তোমার যেদিন সেকেন্ড শুট যেটা ছিল, সরি সেকেন্ড শুট বলবো না, মানে যেটা দিয়েই তোমার শুরুটা এবং শেষটা আর কি, সেদিনকে প্রচন্ড ঝড় বৃষ্টি, এবং আমার এইটুকু মনে আছে যে তোমার সঙ্গে প্রথম আমরা যেই ডেটটা ফিক্স করেছিলাম, ওই ডেটটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে। পরে আবার আরেকটা ডেট আমরা করে তারপর আমরা সেখানে শুট করেছিলাম, এবং সেদিনকে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছিল। ওই দিনের গল্পটুকু যদি একটু আমাদেরকে শোনাও। এই সকালবেলা গেছি, এক লিপস্টিক লাগিয়ে বসে আছি তো ঘরে, দিদি আইতাছি করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা। প্রোডাকশন খেতে দেয়নি?
খিচুড়ি খাওয়াইছিল মনে নাই। হ্যাঁ খাইছিল মানে খাওয়াইলে পরে এরপরে হাগু করলে পরে যে সবাই ভুলে বুঝি না মানে খাওয়া তো হয়ে গেছে কবে 4 বছর আগে, এইটা মনে রাখার ঠিক না। মানে দেখেন কিরকম ভাবে আমরা অপমান করতেছে তারা। এত কম খাওয়াইছে সে কন্টিনিউ করতে আমার কাছে তুই তো তখন যেরকম আসলে ওখানে যথেষ্ট মানে হেল্প হইছে তো খাইতে খাইতে এমন কইছ না তুই তোর তখনের ছবি দিয়ে মইতিলি এমনি ফু দিলে পরে উইটা পড়ে যাইবো গা, আর সেই মইতিলি এখন কত সুন্দর ইয়ে করে পড়েছে। খাইছস না বুঝি, কম খাইছস তুই বাক্সবন্দির মধ্যে। তুমি খাওয়ার কথা বলছো, এই ছবি আমরা আজকে পডকাস্টে বসার আগে যদি একটু ভালো খেতাম তাহলে তো তাহলে ভালো ভালো কথাগুলো আগে 4 বছর আগে খাওয়ার কথা মনে আসতো। ঠিক আছে, রিফ্রেশমেন্ট যেটা এনে রেখেছো ওটা ক্যান্সেল, এটা আজকে আর সার্ভ করা হবে না। আর কোন 4 বছর আগে কি খেয়েছে ধরি না মনে থাকে। আচ্ছা এবার আসছি আবার তোর কাছে। শুনলাম ওই বিছানার সিন যেটা বলছিল ওটা করতে গিয়ে প্রথম দিকে নাকি খুব কাতুকুতু লাগছিল, তার জন্য তুই ডায়লগ ডেলিভারি করতে পারছিলি না। কাতুকুতু না, অ্যাকচুয়ালি মুখে থেকে গন্ধ বেরছিল, একটু আনকমফোর্টেবল লাগছিল এইটা। তারপরে আর কি এই মানে আর কিছু না, না কারণ সূর্যদার সঙ্গে আমার প্রেম নাই না। আচ্ছা যার সঙ্গে আমার প্রেম নাই আর সঙ্গে আমি বিছনায় একটা ভ্যাকসিন করতেছি, ভালো পারফিউম ইউজ করতে তবে তাও মানে একটু আনকমফোর্টেবল লাগছে। তুমি একজন অ্যাক্ট্রেস মানে সরি অ্যাক্টর হইয়া তুমি কইতে পারতা তারে যে প্রোডাকশন হাউস যেন একটা পারফিউম। কোনো অ্যাক্টর না, আমি খুব সাধারণ একজন। সে এখানে তো তুমি একটা চরিত্র। মধুমিতা দি এবং সিদ্ধার্থ সাহা আমারে যাইতা ধইরাশের আমার অ্যাক্টর বানাইছে। আমি কিন্তু মানে সবকিছুরই একটা। এবং আমার মনে আছে সূর্যোদয়ের সঙ্গে আমাদের যেহেতু বাইরের আউটডোর সিনও বেশ কয়েকটা ছিল আর কি, তো আমরা যেহেতু অনেকেই নতুন, আমিও অ্যাজ এ ডিরেক্টর এখানে নতুন, স্টোরি রাইটার হিসাবে আমিও নতুন, আমি তার আগে কোনো সেরকম ভাবে কাজ করিনি। তোমাদের যে বাইকের সিনটা ছিল সেই বাইকের সিনটা যেভাবে রেকর্ড করা হয়, যে ও তোমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে এবং তুমি বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছ আর কি, তো আমি শুধু ওটা লক্ষ্য করার জন্য ওই জায়গাটা আরো বিশেষ রকম ভাবে উদ্গ্রীব হয়েছিলাম যে আমার ডিওপি কিভাবে কাজটাকে মানে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে আর কি। এবং আমরাও যখন সেই সিনটাকে দেখছিলাম এত সুন্দর সিনটা এসেছিল আর কি, যে তোমরা এইদিকে যাচ্ছ আবার এই দিক থেকে দুটো কাপল সাইকেলে করে যাচ্ছে, তো সিনটা এত সুন্দর সিনক্রোনাইজ হয়েছিল। আমার এখনো মনে আছে আমরা মেইন মানে আমরা তো একটা সিনের জন্য অনেকগুলো টেক নিই এবং সেখানে আমরা ওই টেকটাই রেখেছিলাম, যে এই টেকটার মধ্যে ওই পার্টটা ছিল আর কি, অনেকগুলো টেক নেওয়া হয়েছে আর কি। তোমার আর কি কি অভিজ্ঞতা রয়েছে? একটা ভালো সিন ছিল যেটা উপরে হয়েছিল, স্মোকিং এর একটা সিন। রাইট। ওটার সময় একটা সাডেনলি থান্ডারিং হয়েছিল, এত সুন্দর লাগছিল। এগুলো আমার মনে হয় যে সত্যি যেটা সূর্যদা প্রথমে বলেই শুরু করেছিল আর কি, কিছু ইউনিভার্সাল মানে সিগন্যাল থাকে আর কি। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় আর কি এমন হয়েছে আমরা কাজগুলো করতে গিয়ে প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম। এই যেমন আজকের দিনটাই ধরুন, আজকে যখন আমরা পডকাস্টটা রেকর্ড করছি শুরুর দিক থেকে কারেন্ট ছিল না, টিমে ছিল, হ্যাঁ মানে বাইরে এখন ঝড় বৃষ্টি চলছে আর কি, কারেন্ট যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে, মোবাইল দুটো নষ্ট, একটা কাজ করছে না, স্ট্যান্ড একটা মিসিং ছিল, এই ধরনের মানে ব্যাপারগুলো থাকে। বাট একটা খুব সুন্দর বিষয় থাকে কি সবগুলো জিনিস খুব সুন্দরভাবে আবার মানে অ্যারেঞ্জও হয়ে গেছে আর কি, মানে ওই তার লাগিয়ে সেলোটেপ দিয়ে লাগিয়ে আমরা এরকম প্রচুর জোগাড় করতে পারি। আমরা সূর্যদার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আমাদের লঙ্কামোড়ায় যে শ্যুটটা চলছিল আর কি, যেই কান্নার সিনটা যেখানে জয়ের চোখ দিয়ে একেবারেই জল আসছে না, তুমি একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো দর্শকদের সঙ্গে। ঠিকঠাক হয়ে গেছিল, ওর কান্না আসছিল না, তাই আমার কয়েকটা টেক আবার বারবার করে ভালো হয়েছিল ওটা। এবং আমি মনে করি ভালোই হয়ে গেছে, ভালো একটা টেক আমরা নিয়ে আসতে পেরেছি। রাইট, ওকে আমার মনে আছে ওকে লঙ্কা টঙ্কা লাগানো হয়েছিল, রাইট? ইয়েস, অমানসিক নির্যাতন, টর্চার, ধুনা জ্বালে চোখে ধুনা দেওয়া হয়েছে, অনেক টর্চার করে, ইভেন পেঁয়াজ কেটেও চোখের মধ্যে লাগানো হয়েছে, মানে কোনো না কোনো ভাবে জল বার করতেই হবে, হি হ্যাজ টু ক্রাই। কিন্তু তোর তখন ইমোশন একদম আউটবার্স্ট হচ্ছিল না, কিন্তু যখন আইছে ওটা ন্যাচারালি আইছে। আচ্ছা, তো এই বিষয়ে কি বলা, মানে এই যে সিচুয়েশনটা তোর চোখের মধ্যে দিয়ে যখন লঙ্কা লাগিয়ে দেওয়া হলো এবং তখন প্রচন্ড চোখ জ্বলছিল, চোখ পুরো লাল হয়ে গেছে, এই ধরনের ব্যাপারগুলো তো নিশ্চয়ই মুভি আসার আগে মনে হয়নি যে এই সব ধরনের ফেজও আমার জীবনে আসতে পারে বলে। হ্যাঁ, তখন যখন এটা যখন হইতাছিল তখন দিদি আমার সঙ্গে এই জিনিসটা করতেছে, মুড়ি চাইনা লইলা দিতেছে, যার বাড়িতে শুট হইতেছে মুড়ি চাইনা তারা করতে লইলা দিতেছে, ধুনা জ্বালায় চোখে ধুনা দিতেছে। তখন এমন একটা হয়েছে আমার মধ্যে ওই জানি না সূর্যোদয় যেটা কইলাম যে ইউনিভার্স হয়তো চাইছে, মানে আমার কোনো অসুবিধা হয়েছে না যে না যেইভাবেই হোক আমার এই শোটটা দিতে হইব, তো হয়ে গেছে। তখন একটা কথা বলি, ও যখন কাঁদছিল আমি পেছন থেকে যখন বসে দেখছিলাম ওই জায়গাতে, আমার ভেতরের কান্না এসে পড়েছে।
রাইট রাইট, মানে ওটা এতটা টাচিং ছিল, এতটা রিয়েল ছিল, সত্যি আমি নিজে ভাবুক হয়ে গেছিলাম ওটা। বাক্সবন্দির পরে তো তুই আরো অনেকগুলো কাজ করেছিস, বাট বাক্সবন্দির মধ্যে সবচেয়ে থেকে টাফেস্ট, এই যে অনেকগুলো সিন করেছিস, তোর অলমোস্ট 3-4টে সিন ছিল, তার মধ্যে সবচেয়ে থেকে টাফেস্ট সিন কোনটা ছিল? সূর্যদার সঙ্গে দেখ সিন যেটা। কেন ওটার মধ্যে এত কি প্রবলেম ছিল? ওইটাই আমি কমফোর্টেবল হইতে পারতাছিলাম না জিনিসটাতে। ওটা রিহার্সালের প্রবলেম ছিল, রিহার্সালের প্রবলেম ছিল না। শুটিং এর দিন আমার মনে হয় এটা নিয়ে কোনো চাপই হয়নি, কারণ কি তখন করতে করতে একটা প্র্যাকটিস হয়ে গেছে। আর ওই দিনের শুটিং এর আমার আরেকটা খুব ভালো কথা মনে হয়েছে, আমি আর সূর্যদা বাইরে ওই যে বাড়িতে শুটিং হয়েছিল ওই ছাদে একটা সিন আছিল মনে হয়, আমি সিঁড়িতে দাঁড়ায় রয়েছি আর সূর্যদা ওপরে, ওখানে আমরা একটু ইন্টিমেট সিন আছিল ওইখানে, তো ওইখানে দুইটা পাখিও আমরা পিছে বসে, রাইট রাইট রাইট, আমার খুব ভালো লাগে জিনিসটা, ওইটা হয়তো ওই ইউনিভার্সেরই সংকেত। ঠিক 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 ঠিক। আমরা আসবো আবার মৈথিলির কাছে। মৈথিলির ক্যারেক্টারটা তো আমাকে বারবার মানে ইসে করে আর কি, ভাবায় আর কি, যে কি পরিমাণ নাস্তানাবুদ আমাকে হতে হয়েছে আর কি এই ক্যারেক্টারটা নিয়ে আর কি। সেই শুটিং থেকে শুরু করে হ্যাঁ তোর আসা যাওয়া, থাকা খাওয়া, ঝগড়া করা, এইসব কিছু মিলিয়ে আর কি। তখন সোনারতরীর কনস্ট্রাকশনের কাজ চলছিল ভেতরের দিকে, কোভিড এর জন্য হোটেলগুলো সব বন্ধ করে দিয়েছিল না, রাখার অপশন ছিল না। তো তুমি বলো, মানে এই যে মৈথিলির ক্যারেক্টারটা, তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো, আমাদের কাছে যদি আমরা সেই পুরো স্ট্যাটিস্টিকটা তুলে ধরতে পারি, তাহলে তুমি দেখবে যে তোমার আশেপাশে এমন প্রচুর মৈথিলি রয়েছে যারা প্র্যাকটিক্যালি এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ঠিক এই কোশ্চেনটা নিয়ে পরবর্তী সময়ে জয় এবং সূর্যের কাছেও যাবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, অ্যাজ এ মৈথিলি তুমি যখন যেই চরিত্রটা, এবার আমরা মৈথিলি চরিত্রের মধ্যে একটু ঢোকার চেষ্টা করছি আর কি, এই যে চরিত্রটা আর কি, এই চরিত্রটাকে তুমি কিভাবে দেখেছো এবং এই চরিত্রটায় থেকে তুমি সমাজকে কি অ্যাকচুয়ালি বার্তাটা দিতে চাইছো? প্রথমে একটা কথা বলি, যে তুই যে কথাটা আমাকে বললি যে নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ আমি আমার রিলেটিভের মধ্যেই দেখেছি এবং বাক্সবন্দির পর দেখেছি, তাই আমার কখনো মনে হয়নি এই ঘটনাটা কেন ওনার সাথে হলো, এই ঘটনাটা হতেই পারে। এবার আমি যেটা বললাম নীল এবং শুভর যে ক্যারেক্টারটা, দেখো ভালোবাসা যদি আমি জেন্ডার ভাগ করি, যে আমার একজন পুরুষের, আমি মহিলা বলে একজন পুরুষের সঙ্গেই আমার ভালোবাসা হবে, কোথাও এরকমটা নয় এই গল্পে, এই চরিত্রগুলোতে। কিন্তু মৈথিলি সঙ্গে বা মৈথিলি আরো সমাজে যারা রয়েছে মৈথিলি, যেটা অনিন্দিতাদি বললো, তাদের সঙ্গে যখন ঘটনাটা হয়, সমাজ এইটাকে প্রথমত মেনে নিতে পারে না, কি বলছো পাগল নাকি, শুরুতে এই কথাটা বল, কিন্তু ঘটনাটা তো একটা মেয়ের সাথে হয় এবং সেও কোথাও বুঝতে পারে না যে এটা কি সত্যি, এটা কি আদৌ হয়, কিন্তু ফিলিংস গুলো তো এক। এখানে তো ফিলিংস এর আমার মনে হয় না নীল এবং শুভ যে ক্যারেক্টারটা করেছে, যেখানে বারবার নীল বলছে আমার ওই সিনটাতে কোথাও, ওই সিনটা যখন আমিও তো দেখেছি, তখন তো কোথাও মনে হয়েছে কেন, মানে তখন ক্যারেক্টার ওয়াইজ আমার খুব খারাপ লেগেছিল, আমার বরের সঙ্গে কেন এটা হচ্ছে, কিন্তু ফিলিংস গুলো এক, আমি কোথাও বুঝাতে পেরেছি, মানে ওই ফিলিংস গুলো কোথাও বুঝতে আমাদের কষ্ট হয়, বোঝাতে কষ্ট হয় যে এই ধরনের ঘটনাগুলো সমাজে ঘটে। এরকম কোনো চরিত্র চোখে দেখানো উচিত না যে এগুলো খুব অবৈধ সম্পর্ক যেগুলোকে বলা হয় আর কি, খুব নষ্ট সম্পর্ক নয় এগুলো আর 5টা সম্পর্কের মতোই, কিন্তু এই সমকামী সম্পর্কগুলোকে এখনো সমাজ সেই চোখে দেখে না, যেটা অনিন্দিতা বদি বললো, প্রথমেই আমাদের মা বাবা মানতে চায় না, এবং সেখান থেকে ঘর থেকেই প্রথম যুদ্ধটা শুরু হয় বোঝানোর। তো মৈথিলি ক্যারেক্টারটা তো একদম নর্মাল যাচ্ছিল, যখন সে বিয়ের পর দেখতে পেল যে এমন একটা ঘটনা তার সঙ্গে ঘটলো যেটা নাকি সে আর 5টা মানুষকে বোঝাতে পারবে না, তখনই তো যুদ্ধটা লাগলো, তার নিজের সঙ্গে যুদ্ধ। কোথাও তার শাশুড়ি মাও তাকে বোঝাতে চেষ্টা করছে যে এটা তো কোথাও আমিও বুঝতে পারছি না, থেকে যাওয়ার জন্য। এবং আমার মনে হয় যে মৈথিলির চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। আমার মনে হয় যে এই যে বাক্সবন্দি ছবিটা, এই বাক্সবন্দির মধ্যে যতগুলো চরিত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে থেকে কঠিন ক্যারেক্টার ছিল মৈথিলি, বিকজ মৈথিলি এই জায়গায় দাঁড়িয়ে তার নিজের সঙ্গে একটা ট্রমাটাইজড সিচুয়েশন ছিল, কিন্তু সেই সিচুয়েশনে থেকে দাঁড়িয়েও যে এই জিনিসটাকে একসেপ্ট করে সমাজকে একটা বার্তা দেওয়া, বিকজ তোর সঙ্গে তোর শাশুড়ি মায়ের যে সিনটা ছিল, সেখানে প্রথম ডায়লগটা ছিল তোর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে, এবং তারপর তুই তারপরের কথা বলেছিস একদম পুরো ক্যামেরার দিকে তাকিয়ে, তার মানে কি তুই দর্শকদেরকে বললি তোর মনের যে কথাটা রয়েছে, তোর যেই মানে ক্যারেক্টার যে
ডেপথটা রয়েছে, যেটা সে বোঝাতে চেয়েছে, সে কিন্তু পুরো একটা মানে তোর মুখ দিয়ে আমি অ্যাকচুয়ালি মানে অ্যাজ এ ডিরেক্টর আমি ওই বার্তাটা সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম। শুভর যে ক্যারেক্টার, যখন আমি এই ক্যারেক্টারটার মধ্যে আমার কো অ্যাক্টর যখন শুভর সঙ্গে আমার হাজবেন্ড যখন দেখা হতো বা কথা হতো, এই কথাটাই যখন আমি বারবার ওকে জিজ্ঞেস করতে চাইতাম, তখন কোথাও আমার মনে হতো কেন এই ঘটনাটা কেন হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিন আমি রিহার্সালে আমি অনেকবার কলার ছোট করে বড় করে মানে আমার কমপ্লেন আসতো আমার এই কলারটা কি হইলো, মানে তুই তোর জামা টেনে ছিঁড়ে, তোমার সত্যি সত্যি কি কোনো জামা এরকম ছেঁড়া টেরা হয়েছিল? একটা ছেঁড়া হয়েছিল, জিম করতে গিয়ে জামাটা আমার ছেঁড়া হয়েছে, এবং আমি রীতিমতো সরিটরি বলে যে আজকে কিন্তু তোমার জামাটা ছিঁড়বে, সো প্লিজ একটু ইয়ে করো, কিন্তু আমি চাইতাম মানে ওটা হোক সেই অ্যাগ্রেসিভনেসটা থাকে, ওটাই ওরকম ছিল। হ্যাঁ, তো এটা মানে ওই ঘটনাগুলি, এবং ফ্লোরে যেদিন শুটিং হলো, যেদিন রেকর্ড হচ্ছে আমাদের ছবির সেই দৃশ্যগুলো, সেই দিন আমার কোথাও মনে হয়েছিল, যখন আমার মনে আছে যখন আমি ফুল মেকআপ, তখন কিন্তু আমার যে হাজবেন্ড রয়েছেন উনি কিন্তু আজকে মৈথিলি লাগতেছে। সো এই ছোট ছোট ঘটনাগুলো না মানে একজন অভিনেতা একজন অভিনেত্রীকে শুধুমাত্র অ্যাক্টিভ করে না ক্যারেক্টারের জন্য, শুধুমাত্র অ্যাক্টিভ করে না তার চরিত্রগুলোকে আরো বেশি করে ফুটিয়ে তোলার জন্য। এগুলো আসল কথা, এই যে বললো না ও যে বাইরে কেমন হয় কেউ ভাবতেছে আমার লোক সূর্যটার কিছু আছে। এবার ফিরে আসছি আবার জয়ের কাছে, তুই বল এবার তোর কি অভিজ্ঞতা এটা নিয়ে, মানে আমরা যেই প্রসঙ্গে ছিলাম আর কি, যে প্রাইড মান্থের এই যে LGBTQ চরিত্রের উপরে তুই একটা কাজ করা, এই বিষয়টা নিয়ে একটুখানি বল দর্শকদেরকে। যখন আগরতলা আইলাম ক্লাস 12 এর পর, তখন আস্তে আস্তে জানলাম জিনিসটা, কিন্তু দেখলাম যে এই যে LGBTQ কমিউনিটি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছে। এখানে যেরকম ছেলেরা আছে, মেয়েরা আছে, নীলের চরিত্র আছে, শুভর চরিত্র আছে, মৈথিলীর চরিত্রও আছে। আমি শুভর চরিত্রটারে খারাপ কইতাছি না, কিন্তু আমি ঠিক কইরা তারা ঠিক বুঝতে পারি না। দর্শকরার মধ্যে যদি কেউ শুভর চরিত্রে থাকে, এই যে আমার জাজ কইরেন না, তবে আমি শুভর চরিত্রটা বুঝতে পারি না, টু বি অনেস্ট। না, শুভ হয়তো নিজেরও বুঝতে পারে না, এটা শুভর ব্যাপার, কিন্তু আমি তো একটা আলাদা মানুষ না। না, এখানে শুভর জন্য কয়টা মানুষ এফেক্টেড হয়েছে ছবিতে দেখো। শুভর কারণে, শুভর সিদ্ধান্ত নেবার অপরিপক্কতায় কয়টা মানুষ এফেক্টেড হয়েছে। তুমি এটা শুধু শুভ সিদ্ধান্ত না, শুভ সিদ্ধান্ত এই জায়গাতে নিতে কেন অক্ষম এটাও ভাবতে হয়। সমাজ এরকম আমাদের তৈরি, সমাজের মানে পিয়ার প্রেসার কার উপরে না থাকে, সমাজ আমাদেরকে একটা লিমিটেড থটস এর মধ্যে বেঁধে দেয়, রাখছে। তুমি যখন সমাজের সেই গতির থেকে একটু সইরা বেগতিকে যাইবা, তাহলে তোমার মেরুদণ্ডটাও সোজা থাকা উচিত। সেই মেরুদণ্ডটা প্রত্যেকটা লোক, আমার মনে হয় প্রত্যেকটা শুভর মেরুদণ্ড সোজা থাকা উচিত এই পিয়ার প্রেসার নেওয়ার জন্য। তুইলে মৈথিলি আর ওই নীলের মতন মানুষেরা আমার মনে হয় যে মানে বাচ্চা যাইব আর কি, সেফলি রান করতে পারবো লাইফে। কারণ এটার তো একটা ট্রমা না, সে মৈথিলীর মতো চরিত্ররা জীবনে প্রথমেই জিনিসের সম্মুখীন হয়, তার কাছে তো এটা ট্রমা। সে একরকম ভাইবা, তার স্বামী তার সংসার ভাইবা, সে সেই স্বপ্নের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, এবং সেখানে গিয়ে সে যখন হাত দিতে গেছে দেখছে শূন্য হাতে ফিরে আইছে, তার হাতে কিচ্ছু নাই, নতুন করে জীবন ভাববার মতন তারে কেউ নিতেও না, তার কাছে সেকেন্ড থট মানে লাইফটা শেষ। আর তার আর নীলের মতো ক্যারেক্টার যারা, সে কই যাইব, কার কাছে দেয় আবার নতুন করে ভাববার নতুন। কিন্তু নীল তো ঘুরে দাঁড়াইছে আমরা ছবির মধ্যে, আমরা অবশ্যই একদম শুভর যে ক্যারেক্টারটা, আমরা সমাজের চারপাশে যারা শুভর মতো ক্যারেক্টার মানে শুভর চরিত্রের যে মানুষটা আছে, তো তারার বেশিরভাগ সময় একটা কথা থাকে, হ্যাঁ সে একটা সম্পর্কে জড়ানোর পরে নীলের সঙ্গে সে সম্পর্কে জড়াইলো, খুব প্রেম, খুব ভালোবাসা, সংসার, কেমন আছো সোনা, ভালো আছো, নামনা সবকিছু চলে, শারীরিক সম্পর্ক চলে। কিন্তু যখন একটা বয়স হয় না, ধরো সে চাকরি পাইলো, একটা বয়স হলো 28-29 বছর হইলো, এখন তার শুরু হয় যে সমাজ মানতো না, আমার বাড়িতে মানতো না, মা বাবা মানতো না, তো তুমি
4 বছর আগে যখন আমার সঙ্গে সম্পর্কটা শুরু করছিলা তখন তোমার মনে আসছিল না, তখন কি তুমি অ্যাডাল্ট আসছিল না? তুমি 18 বছর হওয়ার পরেই সম্পর্কটাতে আইছো, তার মানে তুমি সরকারিভাবে অ্যাডাল্ট। 18 বছর হওয়া মানে আমরা মনে করি সে অ্যাডাল্ট। তো তুমি যখন 20 বছর বা 21 বছর একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াইতেছো, তার 4 বছর পরে তোমার মনে হইতেই পারে যে তোমার লেগে মানুষটা পারফেক্ট না, তুমি তার লগে থাকতে পারতো না সারা জীবন, খুব নর্মাল জিনিসটা। কিন্তু জিনিসটা মিউচুয়ালি শেষ করো, ওইটার লেগে বাড়ি, সমাজ, মা বাবা এই জিনিসটির দোহাই না দিলে আমি মনে করুন ভালো হইব। আর একদিকে যেমন মৈথিলীর চরিত্র খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র, সে 7-এ নাই 5-এ নাই, তার জীবনটা তো নষ্ট। এখন সে একটা বিয়ে করলো, তারপর তার বিবাহ বিচ্ছেদ হইল, কিন্তু তারপরে আরেকটা বিয়ে হয়তো করলো, কিন্তু তুমিও জানো যে আমরা সমাজে এখনো একটা বিবাহ বিচ্ছেদ যে মেয়েটার হয়, দ্বিতীয় বিয়ে হইতে তার কতটা প্রবলেম হয়, এবং দ্বিতীয় বিয়ে হইলেও সে কতটা সুখী হইতে পারবো দ্বিতীয় শ্বশুর বাড়িতে, তার কি কি শুনতে হইব আমিও জানো, তুমিও জানি, দর্শকরাও জানে। তো ওই সব কারণে আমার মনে হয় যে শুভর যে চরিত্রটা আমরা সমাজে আছে তারা একটু ভাবনা চিন্তা করে সম্পর্কে জড়ানো উচিত। যদি ঘোড়ার মেরুদণ্ড সোজা হোক, আমরা শুভরার মেন্টাল কাউন্সিলিং এর লেগে আরো নতুন কোনো পডকাস্ট অবশ্যই নিয়ে আমো। আমি বুঝতে পারছি তোর পয়েন্ট, আমি ভীষণ ভালো রকম ভাবে অনুভব করতে পারছি। আমার মনে হয়েছে যে তারার হয়তো তুই এই যে দিদি যেমন পিয়ার প্রেসারের একটা কথা কইলো না, যে এই পিয়ার প্রেসারটা লঘু কেমনে করা যাইতে পারে, বা শুভর কেমনে মেরুদণ্ডটারে আরেকটু সোজা করা যাইতে পারে, এই ধরনের পডকাস্ট আমরা অবশ্যই কাউন্সিলর যারা আছেন, সাইকোথেরাপিস্ট যারা আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা নিয়ে আমু। মৈথিলি অনেকক্ষণ ধরে সেটা একটু বিব্রত বোধ করছে, তোর কি বাড়িতে যাওয়ার একটু দাঁড়ায় পড়ছে না? আচ্ছা ঠিক আছে, কোনো আচ্ছা ঠিক আছে, সবাই ইম্পর্টেন্ট, সবার লাইফে কিছু না কিছু আছে। আমারও দরকার এখন ফোন, আমি ফোনটারে এর লিগে অফ করে রাখি, দরকারই নাই, আমার লিগা বুয়ে রইছে, দরকারই নাই। আরো 8 থেকে 9 জন মানুষ। আরে আমি ছাড়াও সারা দুনিয়া চলবো গো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমরা তাদের সবার প্রবলেম আছে, তারা সবাই প্রফেশনাল, আমি প্রফেশনাল ছাড়া। আমি প্রফেশনাল না, এইটা রেকর্ড হইতেছে তো না? একদম 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 পুরা মুগিয়া। একটা বাচ্চার ব্যক্তিগত ভাবে এটাকে আমরা রিহার্সাল করতেছি। আমার বেশ মজা লাগতেছে, তোমরা প্লিজ কন্টিনিউ করো। এই ছবি হইতো রিহার্সালে যদ্দূর না মানে সময় ধরো 1 ঘন্টা যদি অ্যালার্ট করা থাকতো আমরা লিগা, তার মধ্যে 20 মিনিট যাইতো এই ঝগড়াতে, বাকি 20 মিনিট যাইতো আমরা মানাইতে আর কি একজন আরেকজনের, যে ওকে আমরা এবার কাজ করুম আর কি। তারপরে কাজ হইতো, তারপরে 10 মিনিট রিহার্সাল করেছি, আমার বাড়িতে যাইতে লাগবো, বাচ্চাটার খাওয়াইতে লাগবো, কারফিউ শুরু হয়ে যাবো গা, আমার এই এসে আমার চাকরিতে যাইতে গেলে লাগবো, আমার টাইম হয়ে যাবে 8টার থেকে আমার কল টাইম, এর যাইতে গেলে লাগবো, এই চলতো আর কি আমরা ইয়ে। তো তুই যে পরিমাণ যন্ত্রণা আমার দিছস তুই বিশ্বাস করতে পারতি না, একদম অন ক্যামেরায় কইতাছি আর কি ব্যাপারগুলি। কারণ কি আমার মনে আছে লাস্ট দিনের যে মানে লাস্ট দিনের না, তোর সঙ্গে যে ওই বাড়িতে যে শ্যুটটা হইলো আর কি, মানে যেটা দেখা সেটা তোর পাড়ার কাকিমারা ছিচি করলো আর কি তোরে, ওই শ্যুটটার দিনে আর কি ঋতুপর্ণা এমন যন্ত্রণা দিতে আসলো আর কি আমারে, আমি রীতিমতো মানে ঘর থেকে বাইরে গেছি গা। এবং মনীষরা আমি কইছি, মনীষ এই সিনটার শ্যুট হইলে পরে তুমি আমারে কইবা, আমি তারপরে ঘরের মধ্যে ঢুকুম, আমি তার আগে ঘরের মধ্যে ঢুকতাম না, বিকজ এই মেয়েটারে আমি আর কোনো ইনস্ট্রাকশন দিতে চাই না, সে তার মতন করে সেটা শেষ করে লাইব। আরেকটা জিনিস ঋতুপর্ণা খুব ভালো করতে পারে, ধরো রেকর্ডিং শুরু হইলো, তো রেকর্ডিং শুরুর মধ্যে একটা ডায়লগ দিয়ে সেরা আমি আজকে না না কাট হইছে না। আরে ভাই তুই তো তোর কাজটা কর, ডাইরেক্টর দেখতাছে, ডিওপি দেখতাছে, আর্ট ডাইরেক্টর আছে, তারা তো কইবো কাট নাকি, সে নিজে দেখে না কাট হইছে না। এবং মুখের যে এক্সপ্রেশন আর কি, মানে বিভৎস এক্সপ্রেশন আর কি। তোর মনে পড়ে কি সেই সব দিনগুলির কথা? মানে রবি ঠাকুর থাকলে আজকে তোর নিয়ে এসে একটা কবিতাও লিখতে পারতো, আরো ভালো যদি রাইটার কেউ থাকতো, ধর বাক্সবন্দি পার্ট 2 পার্ট 3 এরকম লিখতে পারতো আর কি। না জাস্ট ইমাজিন করো, আমিও তো ওই জায়গাতে ছিলাম না। এবং তুমিও কইছিলা মনে আছে এই যে জিনিস, যে জয়ের সিনটাতে ওরে যাতে ঘরে রাখা, তোমাদের বিছানার সিনের মধ্যে যদি ও থাকে তুমি পারতে না শট দিতে, সেটা ছিল। কন্টিনিউ করো প্লিজ, আমি কথাটা শুনতাম। ওই সময়টাতে কি হতো, একটা পজিশন নিলে এগুলো, এইবার যেই বললো না না কাট, তখন কার না রাগটা উঠে, বলো কার না রাগটা উঠে। ওই জায়গাতে এত 100% দিয়ে তুমি যখন ওই জায়গাতে যাচ্ছ, কাট জোনে আসলে সিনেমাতে আমি আর একা সব না, তোমার কোয়েক্টর কিন্তু তোমার খুব ভালো সাপোর্ট দিয়েছে যেই জায়গাটাতে আসলো না সেই ব্যাপারগুলি। হ্যাঁ, তো সবাই তো কমপ্লেন করতেছে ওর এগেইনস্টে, তুই তোর মৈথিলীর লিয়ে কোনো কমপ্লেন নাই? না নাই, সতীন তো, সতীনের সম্পর্কে আমি একটু ভালো সতীন।
আচ্ছা, তারপরে সতীনের সঙ্গে একসঙ্গে ঘর করার মানে সম্ভাবনা থাকলে আমরা বাক্সবন্দি পার্ট 2 বাইর করতে পারি, আমরা তোরা আবার একসঙ্গে মিলাই দিলাম। এরপরে আচ্ছা, তো মৈথিলি কি রাজি আছে এই ব্যাপারে? মৈথিলি কি কইতাছে এই বিষয়টা নিয়ে? আসে এরা আমি যদি বাক্সবন্দি 2 আই আর আমি যদি অপশনে থাকি, আমি এর আগেই ওরে সরাই দিই। কি মার্ডার? না না, আমি ওরে সরাই দিই যে কোনো কিছু। আমার যা তো বাক্সবন্দি হতো না, না আমার বদলে অন্য একটা ক্যারেক্টার আনতে হবে। নীলরে তো রাখতেই হইব, নীলরে বাদ দিয়ে তো বাক্সবন্দি হতো না। আমি না থাকি আমি মানে এক ঘরে আমি ইমাজিন করতে পারতাম না। সো সরি, আগেরকার দিনের কত নীলের জায়গাতে নীলাশমাও হইতো, মানে এটা যদি ক্যারেক্টারটা অন্যরকমও হইতো, মানে ফিমেল ক্যারেক্টার যদি হইতো, তুই এটাই বুঝাইতে চাইতেছিস তো? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে লিয়ে শেয়ার করব। কই কই থেকে আইছেন না আপনি? পারতাম না। উপরে উপরে শেয়ার, তারপরে তো লেয়ারে কাটে ভিতরে কোথাও বাকি চালান তো পরে আমি কি বলতে পারি। বাকি চালান আলাদা। আরে ইয়েস, বাটি চালানের ব্যাপারটা কোন কোন জায়গাতে জানি আসিল। বাক্সবন্দিতেও আমরা অনেকবার এই টার্মটা ইউজ করছিলাম না, বাটি চালানের ব্যাপারটা। সতীন্দ্রারে কিভাবে বশ করা যায়, বাটি চালানের অনেক রকমের প্রসেস আছে। আমরা আজকাল তন্ত্র সাধনা নিয়ে পডকাস্ট করতেছি, আজকাল আমরা কত কিছু নিয়ে পডকাস্ট করতেছি, বাটি চালানো এটার একটা পার্ট। তো বাটি চালান দিয়ে সেটা সতীন্দ্রারে যে বশ করার একটা ব্যাপার, যে তুই কইতাছিস যে তারে বাদ দিয়া দিবি। বাটি চালান দিয়ে তোমাকে, হ্যাঁ বাটি চালান দিয়ে তোরে বশ করে নিব তো তখন। তাহলে আমি দরকার নাই, আমি শুভলোকে ঘরই করতাম। কইরো না, তুই তো অলরেডি তখন বশ হয়ে যাবি গা। মানে বশ হয়ে আমি ঘর করতাম। হ্যাঁ আমার সংসারের কাজ কে করে দেব, আমার সংসারের কাজ কে করে দেব, বিশেষ করে রান্না আমি আমার করাই যেতে পারে। তুই আইছস, আমি অফিশিয়ালি বিয়া করে আইছি তো তো মানে তুমি না করে তোর গালি খেয়ে হইতাম, কারণ আমি তোমার ভগবানের ইচ্ছা ছাড়া না না অসম্ভব। তুমি আমার প্রিয়, তুমি থাকবা, কিন্তু এই ঘর করার বিষয়টা তো আমি একটু আপত্তি আছে। আমরা এবার কয়েকটা ভিডিও দেখুম, ভিডিও দেখা সেটা তোমরা রিয়েকশন বোঝার চেষ্টা করুম, তোমরা একটু ওই মাহলটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুম। এডিটর টিমিটি পরে লাগাই দিব ভিডিওতে, তোমরা এখান থেকে একটুখানি দেখার চেষ্টা করো। এত দুঃখ কষ্ট দেখে একটা প্রাণীরও কষ্ট হয়েছে না, সবাই গোটা রেকর্ডিং এ মধুমিতাদির চা আর পান, মানে তুইও যে পরিমাণ যন্ত্রণা দিছস, এই ভদ্রমহিলা এখন এই মুহূর্তে ফিজিক্যালি প্রেজেন্ট নাই। একটু পরে পরে ওনার চা লাগবো, একটু পরে পরে ওনার পান খাইতে লাগবো। তো মৃত্তিকাদি এই সিনের মধ্যে মধুমিতাদির সঙ্গে কোম্পানি দিতে আসলা, চা খাইতে আসলা, তুমি একটু কও এই সিচুয়েশনটা লয়ে সেরা। মানে তুমি যে লিটারে চা খাইছো। আর মধুমিতাদের একটা খুব সুন্দর বিষয় ব্যাপার, তো যখন কোনো কিছু সিচুয়েশন ম্যানেজ করতে পারতেছে না, তোমরা একজন নিরীহ মহিলার সঙ্গে এরকম করতেছো, আমি একজন অবলা প্রাণী, হ্যাঁ একদম ভীষণ ভিকটিম রোল প্লে করতে শুরু করে দেয়। মানে আমার মতন দুঃখী কেউ নাই। তারপর তালু জিহ্বাতে লাগা যায়, আর জিহ্বা তালুতে লাগা যায়। মধুমিতাদির মোস্ট অফ দা মানে জায়গাতে শোন অভিনয়, আমি জানি না ক্যামেরাতে উঠবনি, জিহ্বাটা একদম ওপরে ওইদিকে টাচ হয়েছে থাকে, মধুমিতাদির একদম নির্বিকার একটা এক্সপ্রেশন, মানে হাত পা কাঁপতেছে, মানে অভিনয় মানে মানে বিশাল একটা ব্যাপার আর কি। তোরা তো অভিনয় জগতের লোক, তোরা আরো ভালো করে বুঝতে পারবি। এবং মধুমিতাদির যত মানে সিচুয়েশন, মানে কাদার সিচুয়েশন হোক বা এরকম ভিকটিম রোল প্লে করতে লাগ, মধুমিতাদির তালুতে জিহ্বা লাগবই। এটা মানে যদি তুই ভাবো যে মধুমিতাদির তালুতে একবার জিহ্বা লাগিয়া গেছে গা, তার মানে সে প্রচুর বানায় এখানে একটা একটা জড় খিচুড়িতে একটা মানে পাকাইতেছে আর কি, গোজামিল সে একটা দেওয়ার বিশেষ একটা চেষ্টা করতেছে, স্বীকার করছে না। গ্রুপের মধ্যে আমরা যখন কথা কইতেছিলাম তখন স্বীকার করছে বিষয়টা। ওকে, আমরা আরেকটা ভিডিওতে একটু দেখার চেষ্টা করতেছি। এক্সপ্রেশনটা ধইরা রাখিস, কিছুটা লয়ে এসে রে এবার আমরা রে। এটা তো আগেই তো কইলাম, শাড়ির ব্যাপারটা যেটা কইছিলাম, আমি ডুব দিছি, প্রথমত সাঁতার পারি না আমি, একটু তো ডর লাগতেছিল যে এখন যদি আমি ডুব দিই, আমি যদি না, তুই কথা কইতে গিয়ে সেটা বহুত জিনিস তুই মিস করতেছস। আবার কম তোর চুল ভেজালো এসে কি পরিমাণ একটা চটথাপ্পড়ের ব্যাপার ঘটছিল, তোর শ্বাস আটকাই গেছিল গা, তোর আবার মাথা এরকম ভাবে করা হইছে। আর একটা হইছে এই শটটা আমার একবারই নিতে হইব, সেকেন্ড বারের চান্স নেই, কারণ যদি চুল ভিজা জায়গা দ্বিতীয়বার চুল শুকাইয়া আবার করতে এটা একটা পেপার ছিল, আর ওইটা খুব ভোরবেলার সিন আছিল, ভোরবেলায় করতে হইবে। তো ওইটা নিয়ে মধুমিতা দিয়ে আমার খুব বক্সে যে একবারেই করতে হবে, যদি একবারে না কইরা আয়স তো কিন্তু আমি ঠ্যাং ঠ্যাং দিলাম। মানে তুই প্রচুর থ্রেট খাইছস এই সিনেমাটা করতে গিয়ে। তারপরে কি হইলো?
এই শাড়ির ব্যাপারটা যেটা কইছিলাম তোমারে, শাড়ি ভাষায় দিছিলাম, তারপরে আমি তো আয়া করতেছিলাম, আমি নিজে তুললে আনুন, আমি শাড়ি তুললে আনুন, তারপর দিদি পাড়াতে গেছে আমার শাড়ি লই, এটা আমার শাড়ি, শাড়ি না হলে আমি পাড়ে উঠতে যেতাম। ওই সিনটা আবার একটু মিস করে গেছে, আমি তোর মনে করাই দিই। সিনটা এরকম আসলো যে ও যখন জলে ডুব দিব তখন বেশ অনেকটা সময় সে থাকবো, বাট ক্যামেরাটা ওইদিকে একটা রাউন্ড দিব আর কি, ওই রকম সিনটা ছিল আর কি। এবার তো খুব সুন্দর করে সেটা জিনিসপত্র নিয়ে আসে, বাসায় দিয়ে সেটা জলের মধ্যে ডুব দিছে, ডুব দেওয়ার পরে 1-2 সেকেন্ডও থাকতে পারছে না, হয়তো মিলি সেকেন্ড আর কি, মানে আর কি। তারপরে ক্যামেরাম্যান আসলো সামনে, আবার ডুব দেওয়া হয়েছে, তারপরে ততক্ষণ তো যা হওয়ার হয়ে গেছে, কেন সিনটা তো অলরেডি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা অন্যরকম ভাবে এডিটের মাধ্যমে জিনিসটা মানে ম্যানেজ করা হয়েছে আর কি। তো এই ধরনের ব্যাপার হয়েছে মানে। এবং আমি সত্যি কথা বলছি, তুই সাঁতার পারস না, আমিও সাঁতার পারি না, তো আমি যে কারণে ভয়ে জলের মধ্যে নামছি না, তো আমি উপর থেকে দেখতেছি যে আজকে আইদার হে টিকবো নাইলে প্রসেনজিৎ টিকবো, আমি বুঝে গেছি 2টার একটা টিকবো, বাকিটা টিকতো না আর কি, এরকম ভাবে হয়েছে বিষয়টা না। আর এই সিনটা দেখার পরে যখন সিনেমাটা রিলিজ হইলো, অনেকে আমার জিজ্ঞেস কইছে যে যখন মৃত্তিকা দিয়ে লগে আমার লাস্ট সিনটা ছিল, ওইটার আগে অনেকেই ভাবছে যে আমি হয়তো সুইসাইড করছিস, রাইট। তারপরে পরে দিয়া আমার কইছে কি না, সুইসাইড যে করছো না, এটাই আমরা সূর্যর কাছে দিমু এই সিনটা দেখো। এটার জন্য আমাকে কতটা টেক নিতে হয়েছিল, ওর কারণে, শুধুমাত্র ওর কারণে। টেকটা তো ভালো হয়েছে না? ভালো হয়েছিল, কিন্তু কয়বার তুমি এটা তো ওই বাড়িটাতে, হ্যাঁ। এবং জানালার সিনটা ছিল, বাইরের থেকে আমরা সবটা অ্যারেঞ্জ করলাম। ওই সিনটা তার ও সরে যাওয়ার পরে ওর আসতে হচ্ছিল না, প্রথমে জয় ছিল, প্রথমে নীল, তারপরে নীল যাওয়ার পরে মৈথিলি ঢুকলো, ওইরকম ছিল আর কি সিনটা। তো ওর সাথে ওর সিনক্রোনাইজের ম্যাচ করছিল, এই জন্যই একটা প্রবলেম হয়েছিল। আমিও একটু বিরক্ত হয়ে যেতাম তখন। আজকের ডেটে জানি না, আজকের ডেটে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন অনেকটা হাই থাকতাম। ও অনেক বকা খেয়েছে আমার কাছে, বকাও খেয়েছে, ঝগড়াঝাটি হতো। তোর কি বক্তব্য, তোর কো ক্যারেক্টার তোরে এরকম ভাবে ইনসাল্ট করতেছে? আমি অনেক ইনসাল্ট ফিল হয় না? না এতদিন পর, মানে বাক্সবন্দি রিলিজ হয়েছে কত বছর? 4 বছর হয়ে গেছে সব না, 3 বছর 3 বছর 22-এ হইলো তো। আচ্ছা, 3 বছরের এই জার্নিতে সবার চেঞ্জ হয়েছে। আমরা জয় শান্ত আসলো, আরো সুপারলেটিভ ডিগ্রিতে শান্ত হয়েছে, সরকারি চাকরি পাইছে, তারপরে তো দেখাই যাইতেছে শুভর চেঞ্জেস গুলো তো একদম। শুভ বেসিক্যালি প্রচুর চেঞ্জেস হয়েছে, মানে এখন যদি কেউ মুভিটা দেখে বুঝতেই পারতো না যে সে এইটার মধ্যে অভিনয় করছিল, প্রচুর মানে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। ওই সময়গুলোকে চিন্তা করলে অনেকটা আমি নিজেই ওগুলো অবজার্ভেবল, এই চেঞ্জেস গুলো। তুমি আর কি কি চেঞ্জেস দেখলে? না মানে এরও চেঞ্জ, তারপরে রুবিনা, মানে সে ছোট্ট ছিল, কত বড় হয়েছে। তাই কিন্তু আরো ছোট্ট থাকতো না, তাই আর তো ছোট্ট থাকতো না, কিন্তু অনেক স্মার্ট তো হয়েছে, কি সুন্দর প্রশ্নের সাথে সাথে তখনও স্মার্ট ছিল, দারুণ অ্যাক্টিং, কিন্তু চেঞ্জ হয়েছে না একজন, রবি। এবার আমরা রবির কাছে ফিরাই। রবি, দেখো তুমি কান্নাকাটি করতেছিলা কিরকম ভাবে? ইভেন তাই একটা কান্নারেও রিয়েল কান্না করতে পারছে, এমনি করে কে কান্দে কো, মানে আমি যদি তোর জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার জামাই আমার সঙ্গে এরকম একটা বিশ্বাসঘাতকতা করছে, শাশুড়ি মা কিছু বললা পাল্লা কথা হইতেছে, আমার থেকে মাইরে এলাম আজকে। ওই যে আমার তো এটা মানে দুর্বলতা বা অক্ষমতা, যে তোমার মতন অভিনেত্রীর কাছ থেকে আমি এটা বাইর করে আনতে পারছি না। একদম স্বীকার করতেছি যে তোমরা হইছো জাত অভিনেত্রী, কিন্তু তোমার কাছ থেকে আমি বাইর করে আনতে পারছি না আর কি। একটু কান্নাটা কইরা দেখা তো একটু, আমার যদি তোমরা তো অভিনেত্রী, তোমরা তো যে কোনো জায়গাতে একদম পারফর্ম করার লেগে গিয়ে থাকো, পারতি না করতে একটুখানি? এই সিনটা দেখে সেটা কি মনে করতেছে তোর? এই কি রকম গালিগালাজ খাইছিলি স্পেশালি মধুমিতাদের কাছ থেকে, তোর শাশুড়ি মার কাছ থেকে? আমি যদি একটু সিরিয়াস ভাবে কথাটা কইছে, ডেফিনেটলি এই চরিত্রটা যদি আমি এখন দেখি, আমি তো ডেফিনেটলি কমে যাবে, আমি তো ভালো করতাম। তারপর তুই করিস ভালো শেষ নেই। আমার মনে হয় তোর কাছে প্রত্যেকটা চরিত্র খুব ইম্পর্টেন্ট, আর সেখানে তুই ব্যবসাবন্ধী যেহেতু তোর একটা সন্তান, তুই কোন চরিত্রটা সেরকম ছোট করে দেখতে না, তুই এই ক্যারেক্টারটা তুমি করছো এইভাবে কেরা কান্দে,
ডেফিনেটলি না, তুমি পরিচালক, তুমি বাবা যেখানে, এবং বাবা সন্তান দ্বারা সেরকম ভাবে কয় না। একটা সন্তান হয়তো খারাপ করতেই পারে, কিন্তু বাবার আর একটু এফর্ট দেওয়া উচিত ছিল। না ইয়েতে তো ভালোই, মানে ফাইনাল যেটা ওটা তো ওইটা হচ্ছে ডাবিং এর সময়, ডাবিং এর সময় একদম পারফেক্ট, কিন্তু টেক গুলার মধ্যে অনেক অনেক তবে ডাবিং এ কিন্তু আমার খুব প্রবলেম হয়েছিল, জানি না মনে আছে? প্রবলেম তো দেখ, প্রবলেম সবারই হইবে, আমরা কো-অ্যাক্টর, এখানে যদি সবার প্রবলেম গুলি নিয়ে আমরা কথা কই, যেটা অনিন্দিতা দি কইলো, পারতা না কি লিগা, হয়তো বা এটা পজিটিভ ভাবে দেখো না, আমরা লিখবো সবাই করতে পারি, আরে হ্যাঁ এটা করছে না, হ্যাঁ এটা করছে, তার জায়গাতে দাঁড়ায় থেকা এইটাতে বড় বড় কথা কইতেছে পরিচালক। হ্যাঁ, আমাদের মঞ্চে তার সঙ্গে আমার একটা দুর্ভাগ্যবশত একটা অভিনয় করছি মঞ্চে, সে পা না তার প্রত্যেকটা জিনিস অঙ্গ কাঁপছে, দেখে মঞ্চে কেমনে আইব, বড় বড় কথা সবাই কইতে পারে, সেই সিচুয়েশন না দাঁড়ায় একটা অভিনেতা অভিনেত্রী বা যেই হোক সঞ্চালিকা যারা আছে তারা কিভাবে করতেছে কাজটা, মানে লেগ পুল করা খুব সহজ, তার কাজটা কিভাবে হইতেছে এটার মধ্যে তারে তোর তো লেগই নাই, তোর আবার লেগের মধ্যে ফুল করতাম কিনা, তাই তো লেগই নাই। আমি তো ডেফিনেটলি তোর লেগ দিয়ে হাঁটি না, তো এটা ভীষণ দুর্বল ভাবে কাঁপতে কাঁপতেই হাঁটতাছস। ঠিক ঠিক আমার তো এখানটাই নিয়ে করতেছিলি, তো আমার উপর আবার বললা ছেড়ে একদম 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 থাকবো, এটি থাকবো। আমারও দুর্ভাগ্য যে ওই অভিনয়ের জায়গাটাতে, মানে আমার তো অভিনয় করার কথা ছিল না, মধুমিতাদির কারণেই কল্যাণী আমরা অনেকে অভিনয়ের মানে জগতে আইসি আর কি, কাজ করার লেগে, যেমন জয়, সূর্য, তারারে জবরদস্তি আনা হয়েছে। তো তোর সঙ্গেও আমার কি কুক্ষণে যে আমার স্টেজটা শেয়ার করতে লাগছিল, টু বি ভেরি অনেস্ট, ওইটার যে রিহার্সাল চলতেছিল, ওই রিহার্সালে প্র্যাকটিক্যালি আমার ঋতুপর্ণার চুলাচুলি হয়েছে, প্র্যাকটিক্যালি সে অ্যাকচুয়ালি ক্রাইড। আমি তোরে এত অপমান করে কথা কইছিলাম, মানে তুই শেষমেশ আমার অপমান দ্বারা আর সহ্য করতে না পেরে, সেটা আমার মনে আছে, দরজা খুললে সেটা বাইরে গেছিল। কারোর সঙ্গে কোনো কথা, এবং আমি দর্শকরাই ইঙ্গিত করে করে যাবো যে আমার যদি কারোর সঙ্গে কথা ভালো না লাগে বা তার সঙ্গে সেই ভাইবসটা ভালো না লাগে, আমি সিম্পলি ছুটে যাবো, তার ব্যাপারে এত বাট আমি এবার এই জায়গাটাতে একটা একটু সিরিয়াস প্রশ্ন করতে চাই, মানে আমরা পার্সোনাল লাইফের প্রবলেম আর প্রফেশনাল লাইফের প্রবলেম তো কোনো একটা জায়গাতে ম্যাচ আপ হওয়াটা আমার বোধ হয় ঠিক না। কোনো একটা জায়গাতে আমার যখন প্রফেশনালি কোনো কিছু একটা জিনিস ডেলিভারি করতে লাগবো, এবার আমার মনে হতে পারে আমার বিশ্বতস্য শত্রুর সঙ্গে আমার একটা জায়গাতে স্ক্রিন শেয়ার করতে লাগবো, মঞ্চ শেয়ার করতে লাগবো, সিট শেয়ার করতে লাগবো, তো ওই জায়গাটাতে তো আমার ওইটা দেওয়াটা আমার কর্তব্য। হয়তো তুই আমার দুই চোখে দেখতে পারোস না, আমিও তো দেখতে পারি না দুই চোখে, না পাইরা ওই ঝগড়াটার থেকে বাইরে রবীন্দ্র ভবনে এমন একটা পারফরমেন্স দিলাম যেখানে সবাই দর্শক খুব হাততালি দিছে আমরা অভিনয়। তো এটা আমি কইতাম না যে আমরা পেশাগত দিক থেকে যদি সেরকম মানে সিরিয়াস না হইতাম তাহলে ডেফিনেটলি ওখানে গিয়ে। আমার তোর একটা অভিনয় ভীষণ ভালো লাগছে, যেটা আমার একদম মানে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আমরা যে বাক্সবন্দির প্রোমো শুটটা করছি, এটার মধ্যে ঋতুপর্ণা যে অভিনয়টা করছে, আরে কওনা খবরটা, ওই যে ঘুমটা তুললে সেটা যে এটা করলে, এই পার্টটা আমার দুর্দান্ত লাগছে। এটা মানে আমি আর মনীষও পরবর্তী সময় আলোচনা করছি যে এই ধরনের ক্যারেক্টারে ঋতুপর্ণারে ভালো মানায়, এবং এই ধরনের ক্যারেক্টার লেগে মানে একটু ফানি, একটু জলি টাইপের ব্যাপারগুলো, মানে খুব সিরিয়াস মৈথিলির মতন একটা বিষয়, মানে এর থেকে বাইরে সেটা এই ধরনের ক্যারেক্টারদের ঋতুপর্ণারা আরো ভালোভাবে তুল্লা ধরতে পারবো। তো এই ধরনের জিনিসপত্র নিয়ে সেটা আমরা যদি সুযোগ হয় কাজ করুম, যদি এরকম শনি রবি কেতু এইটির ব্যাপারটা ব্যালেন্স করে সেটা যদি করতে পারি, করা যেতে পারে। এবং আমি এটা নিয়ে সেটা তোমরা সবারই অল্প অল্প কথা শুনতে চাবো যে এই যে আমরা প্রোমোটা হইলো একটা অন্য রকমের শুট, মানে এটা কেউ হয়তো তার আগে আর ইয়ে করছে না, এটা একজন করে সেটা আমি সবার একটু মতামত শুনতে চাই। বাক্সবন্দির যতটি শুট হয়েছে এর মধ্যে সবকিছুর লেগে মনে হয় আমার রিহার্সাল লাগছে ওখানে একটি, একমাত্র এই শুটটা আসলে আমি কোনো রিহার্সাল ছাড়া করছি। তো যেহেতু এটা ন্যাচারালি আয়া পড়ছে, কারণ এই গয়নার বাক্স আমি আগে দেখছি, আর তুমি যেভাবে এটাকে সাজাইছো ছন্দ মিলাইয়া, কি সুন্দর না গয়নার বাক্স, বাক্সবন্দি, সবটার মধ্যে একটা বাক্স বন্দি কইরা একটা রাখার ব্যাপার, দুইটার মধ্যে কিন্তু জড়ায়া রয়েছে। আমরা অনেক কথা মানে গোপনে রাখি, কিছু কথা প্রকাশ্যে আনি। তুই তো আজকে অনেকটি কথা ভেতরেই রেখা দিছিস, আমি যতই ভাই মানে পুল আউট করে এটা বাইর করার চেষ্টা করতেছি, এটি বাইরেতে আছে না কিল্লিগা বাইরেতে আছে না আমি জানি না। আমি অ্যাকচুয়ালি অনেক কিছু হয়তোবা এখন আমার মনে ওই পুকুরের মধ্যে বিসর্জন দিয়েই পড়ছিলি, যখন ডুবটা দিছলি তখন বিসর্জন দিয়েই পড়ছিলি। আরেকটা কথা মনে হইতাছে একটু এই টপিক থেকে আলাদা, লাস্টের যেদিন আমরা শুট আছিল এই দিন অনিন্দিতা দির লগে আমার 1 বছর আগের শুট 1 বছর পরের শুট এমন একটা সিন আছিল। তো এখন আমরা তো দেখো আমরা সাধারণ মানুষ, আমরা মাথায় এত কিছু হয় না, তখন সেই আবার মধুমিতা দি কান্ডারি, মধুমিতা দি কইছে যে
1 বছর আগে ছেলেটা যেমন আসলে 1 বছর পরে নিশ্চয়ই এরকম থাকতো না। তো এখন লুক কেমনে চেঞ্জ করুন 5 মিনিটের মধ্যে। এই দিন আমার এখনো মনে আছে, ওই দিন 25শে বৈশাখ আসলো, টাউন বন্ধ, ঝড় হয়েছে একটু আগে। এখন তাই আইডিয়া দিছে চুল কাটো জয়ের। জয়ের চুল কই কাটবা, এদিকে সেলুন নাই। আচ্ছা, এখন তাই নিয়ে আমার নিয়ে বাইরে হয়েছে, বাইরে পুরো আগরতলা টাউন চক্কর দিল রিক্সা দিয়ে। তারপর মেলার মাঠের কোনাতে গিয়ে পাইলো একটা সেলুন খোলা। এখন এখানেও লাইন, এখন তাড়াতাড়ি এদিকে শুট হইতো। কেমনে কি করতো, যে কাকু আসলো, যে চুল কাটতেছিল, কাকুরে করছে যে কিছু ঘাপলা করছে। হ্যাঁ, একটা শুনো তুমি খালি, দাদা হ্যাঁ না আজকে ঠাকুমার শ্রাদ্ধ, প্লিজ চুলটা তাড়াতাড়ি কাটটা দিয়ে। এই যে অভিনয় সব জায়গাতে কাজে লাগে। জীবনটা একটা ঠাকুমার শ্রাদ্ধ, হ্যাঁ ঠাকুমার শ্রাদ্ধে তাড়াতাড়ি চুলটা কাটতে দেন, ঠাকুমার শ্রাদ্ধ আটকাই দিচ্ছে এখন, প্লিজ তাড়াতাড়ি চুলটা কাটতে দেন। সবাই বলে সবাই হ্যাঁ তাদের আগে দিয়ে ছাড়ি। এই সব ঘটনা, এটা তোমরা হয়তো কেউ জানো না। না মধ্যবিত্তে এমন প্রচুর কাণ্ডকীর্তি করছে। কোভিড এর সময় একটা জায়গাতে যাইতেছিল, আমরা শুটিং এর পারপাসে আর কি, ধরা পড়ে গেছে আর কি রাস্তার মধ্যে। তখন এই মাস্টার্স পরেই আসলো যদিও, তো পুলিশ আটকাইছে যাতে দাদা মানে মধ্যবিত্তে আমি অন করলে কোমর যদি একটু কইরা দেখাইতে পারে আর কি। মানে পুলিশ রীতিমতো ভয় পেয়ে গেছে, ভদ্রমহিলা ভীষণ অসুস্থ, ওনার ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে যাওয়া দরকার। না না যান ভাই সাহেব, আপনি লিখে যাই। অভিনয় জানলে প্র্যাকটিক্যাল লাইফে ওর কতটা বাধা বিপত্তির আমরা কাটাইতে পারি না, বাইপাস করা যায়। অ্যাকচুয়ালি জীবন পুরোটাই অভিনয়। আমরা এক একটা সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করব, ওইটা কিন্তু অভিনয়েরই পার্ট একটা। একই কথা বিভিন্ন রকম ভাবে কথা, মানে ইমোশন জড়ানো যায়, কখনো দুঃখ, কখনো হাসি, ঠাট্টা, প্রত্যেকটার কারণে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়। তো পুরো জীবনটাই অভিনয়। এন্ড ওই জিনিসটা যেটা প্রোমো ভিডিও ছিল, প্রোমো ভিডিওটা কারোরই কোনো রিহার্সাল ছিল না মনে হয় না, একদমই না, একদম ওইখানেই সবটা ঠিক করা। এন্ড আমার মনে আছে পরে ওই দিন তো ধুতি পরার একটা সিন ছিল, তো অরিন্দিতাদি সম্ভবত পরে দিয়ে বলে ও মা হে দেখি আবার ধুতি, এবং ধুতির এটা আবার কাছাটা আবার এর মধ্যে গোজা ছিল, পাঞ্জাবির পকেটের মধ্যে গোজা ছিল, সেটা নিয়ে আসে তারা নাচ গান করতে করতে বাইরে। আমি মানে এই প্রোমো ভিডিওটা কি অ্যাড করা হবে এটা? হ্যাঁ অফকোর্স ইভেন আমরা প্রোমো ভিডিওটা আলাদা করে ছাড়ুন, যদিও এটার ইনফরমেশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো ওই জায়গাগুলির একটু আলগা কাটচাট করে সেটা লাগাতে লাগবো, না হইলেও ক্লিপস তো আমরা অবশ্যই দর্শকরা দেখানোর জন্য আমরা অ্যাড করব। দেখছেন তো এই হচ্ছে আড্ডার অবস্থা আর কি, মানে আমরা শুরু করছিলাম কিরকম ভাবে আর এন্ড হইতেছে কিরকম ভাবে। আমি জানি আপনারা হয়তো চাইছেন যে সবার মুখ থেকে একটু ছোট ছোট করে ডায়লগ শোনার জন্য আমাদের ফিল্মের, তো এইটাই নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করে। ভালো থেকো, তবে আর পিছনে করে তাকিও না। বিশ্বাস করো আমি ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। এমন কত হাজার হাজার নীল শুভ মৈথিলীদের গল্প আজও রয়ে গেছে অসমান। সমস্যা শুধুমাত্র এই খুনে ধরা সমাজের। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের পডকাস্ট এই পর্যন্তই। সবাইকে অনুরোধ করব 15 তারিখে অবশ্যই আমাদের চ্যানেলে বাক্সমতি সিনেমাটি দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।